শুরু করে দেন। তাইলে আজকের ক্লাসগুলো প্রথমে আপনারা নোট নিয়ে নেন। প্রথমে আমাদের সিরিয়াল আছে যেটা গ্রহের দৃষ্টি। আজকে তো 39 নম্বর ক্লাস নাকি? হ্যাঁ স্যার। জি স্যার, 39 নম্বর স্যার। হ্যাঁ। তো গ্রহের দৃষ্টি বিচার হচ্ছে কি, প্রত্যেকটা গ্রহই তার যেভাবে অবস্থান করে, অর্থাৎ গ্রহ যখনই আপনারা একটা মিনিট, রেকর্ডটা চালু করতেছি। আমরা যখন গ্রহের দৃষ্টি বিচার করব, তখন গ্রহ যেই ভাবে অবস্থান করে বা যেই জায়গাটাতে অবস্থান করে, সেই অবস্থানের আহ, টাকে ধরে তার থেকে মানে গণনা করে গ্রহের দৃষ্টিটা বিচার করব। ধরেন মেষ রাশিতে রবি বসে আছে, তো তার সপ্তম দৃষ্টি যদি আমরা বিচার করি, তাহলে সেটা হচ্ছে মেষ রাশি থেকে বামাবর্তে, অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ গণনা করে সেটা সপ্তম ভাব যে রাশি পড়ে সেই রাশিতে রবির সপ্তম দৃষ্টি বিচার। এটা হচ্ছে মানে দৃষ্টি গণনার যে পদ্ধতি, এটা আপনারা সবাই জানেন। তো যেহেতু মানে আমি বেসিকটা ধরেই শেখাচ্ছি, তো সেভাবেই বলছি। প্রত্যেকটা গ্রহের স্বাভাবিক দৃষ্টি হচ্ছে সপ্তম দৃষ্টি, অর্থাৎ প্রত্যেকটা গ্রহ তার সপ্তম ভাবে সব পূর্ণ কলা, মানে 60 কলা যেটা, সেই 60 কলায় পূর্ণ দৃষ্টি, 4 পাত দৃষ্টি প্রদান করে। সপ্তম দৃষ্টি যেটা পূর্ণ দৃষ্টি, সেটা হচ্ছে কলার হিসেবে বলা হয় 60 কলা, আর পাদের হিসেবে বলা হয় 4 পাত, অর্থাৎ পূর্ণ যে 4 পাত, সেই 4 পাতে তার দৃষ্টিটা এখানে পড়ে আর কি। এছাড়া কিছু গ্রহ যেমন বৃহস্পতি, তারপরে রাহু, তারপরে শনি, তারপর মঙ্গল, তাদের এই সপ্তম দৃষ্টির বাইরেও আরো পূর্ণাঙ্গ দৃষ্টি আছে, এক্সট্রা দৃষ্টি আছে। এর বাইরেও কিছু দৃষ্টি আছে, যেমন নবপঞ্চমে গ্রহের দৃষ্টি আছে, সেটা দ্বিপাত দৃষ্টি। চতুর্থ অষ্টমে একপাত, এবং তৃতীয় একাদশের ত্রিপাত, এরকম ইয়ে আছে, আরো দৃষ্টির ব্যাপার আছে। তো সেগুলা খুব একটা যে গণনা করা হয় সে- সেরকম না। আমরা যখন ফলিত জ্যোতিষের যে বিচার প্র্যাকটিস করি, সেখানে ওই একপাত, দ্বিপাত এবং ত্রিপাত দৃষ্টিগুলো খুব একটা বিচার করা হয় না। পূর্ণাঙ্গ যে দৃষ্টি আছে সেই দৃষ্টিগুলো বিচার করা হয়। তো এখন আপনারা একে একে লিখে নিন, রবি থেকে একদম ইয়ে পর্যন্ত, রাহু পর্যন্ত, এই 8টি গ্রহের সমসপ্তমে পূর্ণাঙ্গ দৃষ্টি। ঠিক আছে? ঠিক প্রসেনজিৎ আছে স্যার। বাবু, এ না করছেন কেন? ইয়ে অফ রেখে, চালু রেখে। ঠিক আছে? রবি থেকে রাহু পর্যন্ত 8টি গ্রহের সপ্তম দৃষ্টি আছে। ঠিক আছে? কেতুর দৃষ্টি ধরা হয় না, কারণ কেতুর মস্তক নাই, যার মস্তক নাই তার দৃষ্টি থাকে না। অনেকে ভিন্ন বিচার করতে পারে, কিন্তু আমরা কেতুর দৃষ্টি বিচার করব না। তো আমরা তো পেয়ে গেলাম রবি থেকে রাহু পর্যন্ত হচ্ছে আমাদের সপ্তম দৃষ্টি, পূর্ণাঙ্গ দৃষ্টি, 60 কলা, 4 পাত। এবার প্রথমে হচ্ছে মঙ্গলের যে এক্সট্রা দৃষ্টি আছে সেগুলো লিখে নিন। মঙ্গল সপ্তম ভাব ছাড়াও চতুর্থ ভাবে তার পূর্ণাঙ্গ দৃষ্টি দেয়, এবং অষ্টম ভাবে পূর্ণাঙ্গ দৃষ্টি দেয়। এবার হচ্ছে শনি। শনি সপ্তম দৃষ্টির বাইরে তৃতীয় ভাবে পূর্ণাঙ্গ দৃষ্টি প্রদান করে, এবং দশম ভাবে পূর্ণাঙ্গ দৃষ্টি প্রদান করে। রাহু। রাহু সপ্তম দৃষ্টির বাইরে পঞ্চমে পূর্ণাঙ্গ দৃষ্টি প্রদান করে, তারপরে নবমে পূর্ণাঙ্গ দৃষ্টি প্রদান করে,
তারপরে দ্বাদশী পূর্ণাঙ্গ দৃষ্টি প্রদান করে। বৃহস্পতি, বৃহস্পতি তার সপ্তম দৃষ্টির বাইরে পূর্ণাঙ্গ দৃষ্টি প্রদান করে অতিরিক্ত পঞ্চম ভাবে এবং নবম ভাবে। এবার এই যে দৃষ্টি দিল গ্রহগণ সপ্তমে বলুন আর যা যা পূর্ণাঙ্গ দৃষ্টি আছে, এই দৃষ্টির বিচার দ্বারা কি হবে? তো বিচার দ্বারা আস্তে আস্তে আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন অভিজ্ঞতা থেকে বুঝে যাবেন। তবে কিছু ধারণা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, সেই ধারণাগুলো আপনারা লিখে নিতে পারেন। রবি যেভাবে তার সপ্তম দৃষ্টি দেয়, সে বাপ সম্পর্কে জাতককে অতিরিক্ত পরিশ্রম করায়। বাবের যে কারকতা আছে, সেই কারকতায় জাতককে অতিরিক্ত পরিশ্রম করায়। ধরে নিন কারো সপ্তমে রবি আছে, লগ্নে পূর্ণাঙ্গ দৃষ্টি দিল। তো লগ্নের কারকতা কি? লগ্নের কারকতা হচ্ছে জীবনের প্রতিষ্ঠা লাভ। তো ব্যক্তির জীবনে প্রতিষ্ঠা লাভ করার জন্য মানে অতিরিক্ত পরিশ্রম করতে হবে। যদি অতিরিক্ত পরিশ্রম করে তবে অবশ্যই তিনি জীবনে প্রতিষ্ঠা লাভ করবেন। এই রবির দৃষ্টি সেটা বুঝিয়ে দিল। চন্দ্রের দৃষ্টি, চন্দ্র যেভাবে সপ্তম দৃষ্টি প্রদান করে, সেই বাপ সম্পর্কিত বিষয়ে ব্যক্তির হঠাৎ করে একটা সমস্যার সৃষ্টি হয়। স্যার চন্দ্র একটু যে আরেকবার। চন্দ্র যেভাবে দৃষ্টি দেয় সপ্তম ভাবে, তো তার সব মানে পূর্ণাঙ্গ দৃষ্টি, এবং এই পূর্ণাঙ্গ দৃষ্টি সপ্তম ভাবে দিল চন্দ্রের সপ্তম ভাব, চন্দ্র থেকে গণনায় সপ্তম ভাব। এখন এই সপ্তম ভাবটি লগ্ন থেকে গণনায় যে ভাব হলো, সেই ভাবের কারকতায় হঠাৎ করে ব্যক্তি সমস্যা পড়ে যায়। ধরেন চন্দ্র অষ্টমে বসে, তাহলে সপ্তম দৃষ্টি কোথায় দেবে? দ্বিতীয়। তো দ্বিতীয় ভাবতে আমরা অর্থ বিচার করি, বাক্য বিচার করি, আত্মীয় কুটুম্ব বিচার করি। আমি দেখা গেল ব্যক্তি তার হঠাৎ করে এই যে চন্দ্র দৃষ্টি দিচ্ছে, হঠাৎ করে তার আর্থিক ব্যবস্থাপনা বুমেরাং হয়ে গেল। তার আহ, কথাবার্তার কারণে তার পরিবেশ পরিস্থিতি বুমেরাং হয়ে গেল, বা আত্মীয় স্বজনের চাপে পড়ে তার পরিস্থিতি বুমেরাং হয়ে গেল। এই হচ্ছে হঠাৎ যে সমস্যাটা নিয়ে আসে সেটা। আবার দ্বিতীয় যদি চন্দ্র বসে, তাহলে অষ্টমে তার দৃষ্টি দিচ্ছে, কারণ অষ্টম তো নিজেই সমস্যার জায়গা। কারণ সেক্ষেত্রে হঠাৎ কি সমস্যা নিয়ে আসবে, এটা একটা বিষয় আছে না? তো অষ্টম থেকে তো শুধুমাত্র সমস্যাই বিচার করা হয় না, অষ্টম থেকে তো আকস্মিক ভাবে কোনো কিছু প্রাপ্তি সেটা বিচার করা হয়। এবার দ্বিতীয় চন্দ্র থাকলে ব্যক্তি স্বপ্ন দেখবে যে রাস্তা দিয়ে যাচ্ছি, যদি এবার 2 কোটি টাকা পেয়ে যেতাম, তাইলে তো আমার সমস্ত সমস্যার সমাধান হয়ে যেত। মানে আকস্মিক ভাবে এরকম কোনো কিছু প্রাপ্তির চিন্তা তার মধ্যে ঢুকে যাবে, এরকম একটা সমস্যা থাকে। দেখা গেলো চিন্তার ঘুরে বুড় হয়ে বসে আছে, কোনো কাজকর্ম করতেছে না। হ্যাঁ, আকাশ কুসুম কল্পনা যেটা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো এই চিন্তা যখন ব্যস্ত থাকবে, তখন তো তার কাজ সঠিক সময় সঠিক কাজ করা হবে না। তো স্বাভাবিকভাবে সে সমস্যা পড়ে যাবে। স্যার লিখছি মঙ্গল, স্যার এটা। মঙ্গল তার সপ্তম ভাবে সম পূর্ণাঙ্গ দৃষ্টি দেয়। তো সেই পূর্ণাঙ্গ দৃষ্টি যেভাবে দেয়, সেই ভাবের কারকতাটাকে একেবারে মানে ধ্বংস করে দেয় আর কি। ঠিক আছে, এবার ধ্বংস করে দেয় বলতে, এখন ধরেন সপ্তমে বসেছে লগ্নে বাপ, সেটাকে ধ্বংস করে দেয় মানে ধ্বংস করার প্রয়াস তো সে করবে, কিন্তু একেবারেই যে ধ্বংস করে দিবে বা পারবে কিনা সেটা লগ্নের বলবত্তার উপর নির্ভর করে। এই জিনিসটা কিন্তু আপনারা ব্রেনে রাখবেন। একটা কথা মনে রাখবেন, যদি বিচার করতে গিয়ে লগ্নের বলবত্তা হচ্ছে মেইন বিষয়। ব্যক্তি যদি নিজে শক্তিশালী হয়, তাহলে অনেক অশুভ সে হজম করতে, মানে অশুভ তাকে মানে কাবু করতে পারে না। এই জিনিসটা আপনাদেরকে ব্রেনে রাখবেন আর কি।
স্যার একটু আর প্রতিচন্দ্র একবার বলেন স্যার, মঙ্গল সপ্তম ভাবে যে দৃষ্টিটা দেয় সেই ভাব সংক্রান্ত বিষয়ে মানে ধ্বংস করে দিবে স্যার একবার। হ্যাঁ, একটা বড় ধরনের সমস্যা ট্রাভেল নিয়ে আসে, একটা বড় ধরনের ট্রাভেল নিয়ে আসে, সমস্যা নিয়ে আসে। মঙ্গল যদি অষ্টমে থাকে স্যার। অষ্টমে থাকলে দ্বিতীয় দৃষ্টি দিবে। তো এই ভাব সম্পর্কিত বিষয়ে মানে আর্থিক ব্যবস্থাপনা বড় ধরনের একটা ট্রাভেল নিয়ে আসবে, বড় ধাক্কা খাবে, দেখা গেল কোটিপতি মানুষ হঠাৎ করে মানে মানুষের কাছে আত্মহত্যা হচ্ছে, এরকম সমস্যা পড়তে পারে যদি তার লগ্ন বলবত্তা ইয়ে না থাকে। ঠিক আছে, সে ভাবের বলবত্তা দেখবেন, দ্বিতীয় ভাবের বলবত্তা দেখবেন। ধরেন দ্বিতীয় পতি অষ্টমে আছে বা দ্বিতীয় পতি ষষ্ঠে আছে, দ্বাদশে আছে, তাইলে তো এটা মানে একেবারে সোনায় সোহাগ হয়ে গেল, মানে এটা হবেই। স্যার দাম্পত্য জীবনে কি কোনো ইফেক্ট পড়ে এই অষ্টমে যদি এই থাকে? ওইটা মাঙ্গলিক দোষের ক্লাসটা ভিডিওটা দেখে নেবেন, তাইলে বুঝে যাবেন। ও, আর যে মাঙ্গলিক দোষের ক্লাসের নিয়েছিল ওইটার ভিডিও দেখবেন, তাইলে বুঝে যাবেন। স্যার তার মানে স্যার মঙ্গলের সপ্তম দৃষ্টিতে তো ধ্বংসাত্মক হয়ে যাবে স্যার, একবার হ্যাঁ, ধ্বংসাত্মক। ধ্বংসাত্মক হবে। এবার হচ্ছে বুধ। বুধের সপ্তম দৃষ্টি যে ভাবে পড়ে, সে ভাব সম্পর্কিত বিষয়ে ব্যক্তি বুদ্ধির প্রয়োগটা বেশি করে, যথেষ্ট পরিমাণে বুদ্ধির প্রয়োগ করে সে। ধরেন কারো লগ্নে বুধ বসে আছে, তাইলে সপ্তম ভাবে পূর্ণাঙ্গ দৃষ্টি দিল। সপ্তম ভাব হচ্ছে আমাদের কি ধরেন প্রথম যে বিচার্য সেটা হচ্ছে আমাদের বিবাহ, আমার সহধর্মিণী। তো এই দুটি বিষয়ে দেখা গেল মানে সে প্রচুর বুদ্ধির প্রয়োগ করছে, মানে মাত্রাতিরিক্ত। তো বেশি বুদ্ধির প্রয়োগ যেখানে হয় সেখানে কিন্তু একটু ঝামেলা হয়ে যায়, সেই জায়গাটা আর মানে ভালো থাকে না, সুখের থাকে না। তো কার্মিক পরামর্শ কিন্তু আপনারা দিবেন। ঠিক আছে, অনেকেই তো মানে রত্ন পাথরটা তো নিতে পারে না বা কোনো কিছু ধারণ করতে পারে না, তখন ওই দৃষ্টির উপর ভিত্তি করে আপনারা পরামর্শ দিবেন যে ভাই স্যার চার আপনার নাম্বারে বুধ ধরেন স্যার, স্যার ধরেন স্যার 4 নাম্বারে বুধ স্যার, তাহলে দশমে দৃষ্টি বললো, তাহলে ওখানে অতিরিক্ত বুদ্ধির প্রয়োগ করবে স্যার। হ্যাঁ, কর্মক্ষেত্র, কর্মক্ষেত্র মানে দশম ভাব তো হচ্ছে আমাদের কর্মক্ষেত্র, যেখানে বসে আমরা কর্মটা করি। তো সেই জায়গায় নিয়ে সে অতিরিক্ত বুদ্ধির প্রয়োগ করবে। ঠিক আছে, দেখা গেল কর্মক্ষেত্রে সে সুনাম যশ প্রাপ্তির জন্য মানে যথেষ্ট পরিমাণ বুদ্ধি প্রয়োগ করলো কইরা, মানে সে তার এই যে উপরস্থ কর্মকর্তা যে আছে তাকে খুশি করার জন্য এমন কোনো পদক্ষেপ নিল, তো পদক্ষেপ শেষ পর্যন্ত মানে ইয়ে হলো না, কি বলে, ফলপ্রসূ না কার্যকারী হয়ে সাকসেস হয়নি। হলো না। বুমেরাং হয়ে গেল। আমি একটা গল্প বলি আপনাদেরকে, আমার আহ, খুব বলেন স্যার। শিগগির ইদানিংই একটা ইয়ে হচ্ছে, আপনারা খুব সুন্দর বুঝতে পারবেন। জি স্যার। এক ব্যক্তি একটা দোকানে স্টাফ হিসেবে আছে, কর্মচারী হিসেবে আছে। তো তিনি ওই ওই দোকানদার যে জায়গা থেকে ব্যবসায়িক দোকান আর কি, দোকানদার যে জায়গা থেকে মাল কিনে আনে, তো সে একটু দাম টাম বেশি ধরে আর কি। তো দোকানদারের নিজস্ব কোনো পুঁজি নাই, সে সম্পূর্ণ বাকির উপরে ইয়ে আনে 10-12 লক্ষ টাকা আহ, মালামাল ব্যবসা। তো পুরোটাই হচ্ছে বাকির উপরে। তো যার কাছ থেকে তিনি কিছু কম বেশি উনি দাম বেশি রাখে। তো এই দোকানে একজন কর্মচারী আছে, উনি চিন্তা করলো যে আমার মালিক তো এখানে ওই দাম বেশি দেয় না, লাভটা একটু কম হয়ও না। তো উনি কি করলো, ওই যেই জায়গায় আহ, থেকে মালামাল আনে যে ব্যক্তির কাছ থেকে, সেই মার্কেটে গেল, গিয়ে অন্যান্য দোকানদারের সঙ্গে আলাপ করলো যে আমি তো এমুক জায়গায় এমুক দোকানে কর্মচারী থাকি, তো আপনাদের কাছ থেকে যদি মালামাল নেই কিরকম রেটে দিবেন। আমি মালিককে বলবো আপনাদের কাছে মালামাল নেওয়ার জন্য, আমাকে পাঠাইছে মার্কেটটা রেকি করার জন্য, কোন জায়গা থেকে মাল নিলে ভালো হবে। তো এই খবর তো ওই বাকি প্রদানকারী ব্যক্তির কানে চলে গেল। তো তিনি দেখা গেল ওই এই কর্মচারীর মালিককে ফোন করে বলতেছে যে আপনার তো একটা গাদ্দার, এত টাকা আপনাকে বাকি দিচ্ছি আমি আপনাকে, আপনি একটু হয়তো দাম বেশি ধরি কিন্তু সেটা তো ধরবই। তা আপনি আবার ওই মার্কেটের লোক পাঠায় আর এই কি করাইতেছেন, কার কাছ থেকে মাল নেবেন কার কাছ থেকে মাল নেবেন না। আপনি আমাকে বলতেন বা আমার টাকাগুলো আগে পরিষ্কার করতেন, আমার বদনাম করাইতেছেন আপনার আমার মার্কেটে এসে যে আমি দাম বেশি ধরি। তো এই ব্যক্তি বলল যে না আমি তো ভাই এগুলো করাই নাই। কে গেছে, যে আপনার দোকানের কর্মচারী এসেছে। ও আচ্ছা ঠিক আছে, এটার ব্যবস্থা আমি নিতেছি। এবার কর্মচারীটা দোকান থেকে বের করে দিল। ঠিক আছে,
তো কর্মচারী বলতেছে কিন্তু যে আমি তো মালিকের উপকারের জন্যই কাজটা করলাম। সে তো ভুল বুঝলো আমার। এবার দেখুন মানে সে বুদ্ধির প্রয়োগ কতটুকু করছে। সে মালিকের কাছে ছুটি নিল, ছুটি নিয়ে একে তো হলো ছুটি নেওয়ার কারণে তার হাজিরা পাইলো না, দ্বিতীয়ত টাকা খরচ করে গিয়া ওই বুদ্ধির প্রয়োগ করে এখানে গেল, ঝামেলা পাকাইলো এবং তার নিজের চাকরিটা হারাই ফেলল। এই হচ্ছে মানে বুধের সপ্তম দৃষ্টির আর কি। জানি না আপনাদের কাছে উদাহরণটা কেমন লেগেছে, কিন্তু এটা বাস্তব স্যার খুব সত্য ভালো লাগছে একটা। স্যার। স্যার, স্যার, তাহলে আমরা এটা চমৎকার, লিখে চমৎকার উদাহরণ হয়েছে, চমৎকার। এটা খুব জাতক শীঘ্রই মানে আমার ব্রেনে বেশি এসেছে, বুদ্ধির আমাকে প্রয়োগ একজন করলে বললো আর কি ক্ষতিগ্রস্ত এরকম। হবে। তো আমি বুঝতে পারলাম যে বুধের সপ্তম দৃষ্টির যে প্রয়াস সেটা কিরকম হতে পারে। অতি সুন্দর হয়েছে। আচ্ছা। স্যার বেশি বুদ্ধি প্রয়োগ করে স্যার এটা ক্ষতিগ্রস্ত করবে স্যার, তাহলে এই হ্যাঁ ভাবটাকে স্যার। হ্যাঁ হ্যাঁ, ক্ষতিগ্রস্ত হবে। তারপরে হচ্ছে আপনার বৃহস্পতি। বৃহস্পতির সপ্তম দৃষ্টি যেভাবে দিবে সেই ভাবের শুভ সূচনা করে, যেভাবে সপ্তম দৃষ্টি পড়বে। এবার বৃহস্পতির লগ্ন সাপেক্ষে শুভ অশুভ মারক এগুলা বিচার করার দরকার নেই, দৃষ্টির ক্ষেত্রে কিন্তু এগুলা বিচার হবে না। যেভাবে বৃহস্পতি সপ্তম দৃষ্টি দিবে সেইভাবে শুভ সূচনা করে। ঠিক আছে, এবার অষ্টম ভাবে ধরেন বৃহস্পতি সপ্তম দৃষ্টি দিল, দ্বিতীয় বসে থাকে, এখানে অষ্টম ভাবের শুভ সূচনা কি? যেমন অষ্টম ভাব হচ্ছে গুহ্য তত্ত্ব নিয়ে চর্চা করা, সেটাও তো একটা শুভত্ব। এখানে কিন্তু ব্যক্তি যদি গুহ্য তত্ত্ব চর্চা থাকে, ধরেন জ্যোতিষ চর্চায় থাকে বা কোনো রিসার্চ বা গবেষণায় থাকে, তাইলে কিন্তু ওই বৃহস্পতির সপ্তম দৃষ্টি তাকে সাফল্য দেবে, শুভ সূচনা করা। যে কোনো জিনিসের সূচনাটা যদি ভালো হয়, শুভ হয়, সেটা কিন্তু ব্যক্তির পূর্ণাঙ্গ কাজটার মধ্যে একটা আলাদা আহ, কি বলে নিয়ে আসে, একটা দক্ষতা নিয়ে আসে। আচ্ছা, শুক্র। শুক্র যেভাবে সপ্তম দৃষ্টি প্রদান করে সেই ভাবটাকে বেশ কমফোর্ট করে দেয়। শুক্র তো হচ্ছে বুক বিলাসের কারক, তো সেই ভাবটাকে কমফোর্ট করে দেয়, তো আরামায়েশ এর জায়গাটাকে প্রশস্ত করে দেয় আর কি। সেই ভাব সম্পর্কিত বিষয়। এবার যদি পঞ্চমী দৃষ্টি দেয় শুক্র, সপ্তম দৃষ্টি, তবে স্যার পঞ্চম তাহলে ভাব থেকে বিদ্যা আমরা শিক্ষা, স্যার বিদ্যা শিক্ষা প্রেম প্রীতি এগুলা বিষয়ে স্যার সে যথেষ্ট কমফোর্ট সুবিধা পাবে কমফোর্ট স্যার। ফিল করবে। ধরেন একটা প্রেম করলো, দেখা গেল ওই বিষয়ে তার যথেষ্ট সে মানে মনের আনন্দে আছে, প্রেম তো আসলে মনের ব্যাপার। তো তার দেখা গেল মনে তৃপ্তি আসছে, আনন্দ আসছে, সন্তান নিয়ে দেখা গেল সে সুখে আছে, সন্তান সুখ থেকে সে মানে আরামায়েশ আনন্দ করছে এরকম। তারপর আছে শনি। শনি যেভাবে সপ্তম দৃষ্টি দেয় সেই ভাবটাকে নাশ করে ফেলে, মানে বিনাশকারক শনি সপ্তম দৃষ্টি। এবার লগ্নের বলবত্তা যতই থাকুক, শনির সপ্তম দৃষ্টি কিন্তু ব্যক্তিকে ভোগাবি, ওই দৃষ্টির ফলাফল ভোগ করে তারপরে সে কিন্তু সামনে এগিয়ে যাবে। শনি যদি লগ্নের শুভ হয় তথাপিও কিন্তু তার সপ্তম দৃষ্টির প্রভাব নেগেটিভই হবে। আচ্ছা, রাহু। রাহু সপ্তম ভাবে যে পূর্ণাঙ্গ দৃষ্টি প্রদান করে সেই দৃষ্টির দ্বারা ব্যক্তির সুযোগ হাতছাড়া হয়। কোন একটা সুযোগ এসেছিল সপ্তম ভাবে, ধরেন লগ্নে বসে থেকে রাহু সপ্তমে দৃষ্টি দিল, এবার খুব ভালো একটা জায়গাতে বিয়ের প্রস্তাব আসলো, ঠিক আছে, আর ব্যক্তি বললো যে না আমি বিয়েই করবো না এই জীবন, প্রতিজ্ঞা করে ফেললাম। ইয়াং বয়সে যখন 27-28 বছর বয়স হয়, তখন সব ছেলেরাই বলে যে আমি বিয়ে করবো না, সাধু হয়ে যাবো, সন্ন্যাসী হয়ে যাবো, বিয়ে জীবনের একটা অংশ হতেই পারে না। ঠিক আছে, তো সেই বলে দেখা গেল সে ভালো প্রস্তাবটাকে ফিরিয়ে দিল, আর 36 বছর বয়সে আইসা
বিয়ে করলো কিন্তু ওই পূর্বের যে পস্তানি বা মনের যে অন্তর্দহন সেটা সারা জীবন বুকে রেখে গেল যে কি ভুল হুম। করলাম। আফসোস করবে স্যার। হ্যাঁ, আফসোস করবে। তো মিলিয়ে দেখেন, মিলিয়ে দেখেন, মিলবে কিন্তু। জি অন্তর স্যার, এরকম আছে, আছে স্যার, আছে। আছে, আছে। স্যার এই জিনিসগুলো আমরা এতদিন ছিল জানতাম না স্যার, এগুলো ভালো, অনেক ভালো জিনিস স্যার, এগুলা দিয়ে এখন বিচার করতে পারবো স্যার। রশিদ বাবু। শুধু শুধু দৃষ্টি দিয়েই জন্মচক বিচার করা যায়। মানে কাস্টমারকে খুশি করে, ক্লায়েন্টকে খুশি করে, বা যিনি আপনার কাছ থেকে পরামর্শ নিতে আসছেন তাকে খুশি করতে পারবে, কিন্তু ব্যক্তির খুশি মূল বিষয় না। আমাদের মূল বিষয় হচ্ছে কিভাবে ব্যক্তিকে তার সমস্যা থেকে উত্তরণের পথ দেখানো যায়। তো সমস্যা থেকে উত্তরণের পথ কিন্তু আমরা দেখাতে হলে পূর্ণাঙ্গ যে রাশিচক্র সেটা, সেই সাথে হস্তরেখা এবং নিউমারোলজি, এই তিনের মিশ্রণে আমরা ব্যক্তিকে সমস্যা থেকে উত্তরণের পথ দেখাবো। ঠিক আছে? তো আমরা এই তিনটে বিষয়ের উপরে সমপরিমাণ দক্ষতা আমাদেরকে অর্জন করতে হবে। যদি সেটা করতে পারি তবেই আমাদের দ্বারা মানুষ উপকৃত হবে। জি স্যার। আচ্ছা, তো রাহু চলে যাওয়ার পর তো সপ্তম দৃষ্টি আর কারো নাই, তাই না? সবার স্যার, সপ্তম দৃষ্টি হইলো তো, জি লেখা স্যার, হয়েছে। জি স্যার, হয়েছে। আচ্ছা, তাহলে এবার হচ্ছে অতিরিক্ত দৃষ্টি। অতিরিক্ত দৃষ্টি প্রথমেই রবিচন্দ্র মঙ্গল, মঙ্গলের অতিরিক্ত দৃষ্টি হচ্ছে চতুর্থ এবং অষ্টম। মঙ্গলের চতুর্থ দৃষ্টিকে বলা হয় রক্ষাকারক। মানে মঙ্গল চতুর্থ ভাবে যে দৃষ্টি প্রদান করে সে বাপটাকে সে রক্ষা করে। মঙ্গলের চতুর্থ দৃষ্টি যে ভাবে পড়বে সে বাপটাকে মঙ্গল রক্ষা করবে। আর মঙ্গলের অষ্টম দৃষ্টি যেভাবে পড়বে সে বাবের যে ব্যক্তির ইয়ে আছে, বাপ বিষয়ে যে ব্যক্তির শত্রু আছে, ঠিক আছে, ওই তাদের ক্ষতি করবে। ব্যাপারটা ক্লিয়ার করেন স্যার। এর হচ্ছে প্রত্যেকের অষ্টম ভাবই হচ্ছে কিন্তু তার গুপ্ত স্থান, তার মৃত্যু স্থান, তার মৃত্যুতুল্য ফারা যাতনা এগুলোর স্থান। তো এই জায়গায় মানে এখন মঙ্গল অষ্টম, ধরেন মঙ্গল কারো দ্বিতীয় অষ্টম দৃষ্টি দিল, তাই না? মানে মঙ্গলের অষ্টম দৃষ্টিটা পড়লো দ্বিতীয় ভাবে কারো, তো আর্থিক ব্যবস্থাপনার জায়গায় মঙ্গলের অষ্টম দৃষ্টিটা পড়লো। এখন ধরেন ওই ব্যক্তির টাকা পয়সা কেউ মেরে দেওয়ার প্রয়াস করতেছে, নিয়ে যাওয়ার প্রয়াস করতেছে, বা মেরে দিয়েছে। তো মঙ্গল যেহেতু অষ্টম দৃষ্টি দিয়েছে, দেখা গেল ওই টাকা নিয়ে যাওয়ার, ব্যক্তির টাকা নিয়ে যাওয়ার, অর্থ নিয়ে যাওয়ার পরও সেটা ওই ব্যক্তি যারা নিয়ে গেল তারা হজম করতে পারতেছেন, এবং তারা যে কোনো ভাবে সমস্যাগ্রস্ত হয়ে বা সমস্যায় পড়ে মানে ব্যক্তির টাকাটা ফেরত দিতে বাধ্য হচ্ছে। তার মানে একটা প্রোটেকটিভ ব্যবস্থা তৈরি হয়। হ্যাঁ, একটা প্রোটেক্টিভ ব্যবস্থা তৈরি হয়। অর্থাৎ এই যারা এই ভাব সম্পর্কিত বিষয়ে ব্যক্তির শত্রু হয়, ওই শত্রুরা মানে পরাজিত হয়ে যায়, শত্রুরা ব্যক্তির কাছে সারেন্ডার করে ফেলে। স্যার ইয়াটা একটু লিখে নেই স্যার, মানে বাক্যটা কিভাবে লিখবো স্যার, একটু সাজিয়ে বলেন তো আর একটু স্যার। মঙ্গলের অষ্টম দৃষ্টি যেভাবে পড়বে সেই ভাবের শত্রুকে মঙ্গল নাশ করবে। হ্যাঁ, হ্যাঁ, সমস্যা দেয়, সেই ভাবের শত্রুকে মঙ্গল সমস্যা দেয়, নাশ করবে না। স্যার ওই শত্রুর পরাজয় এটা লেখা যায়? শত্রুকে সমস্যা দেয় এটাই লিখুন। ধরেন সেটা চলবে শত্রু আসলো শত্রুতা মিথ্যা করার জন্য, তো সে স্যার। একটা সমস্যায় পড়ে গেল, তো তখন তো সে স্যার এখন শত্রুতা করতে পারবে না। স্যার অষ্টমপতি যেভাবে পড়বে তারপরে কি লাগবে স্যার, একটু যদি বলতেন। অষ্টম পতির তো কোনো অষ্টম, কথাই আসেনি। না, মঙ্গল অষ্টম দৃষ্টি যেভাবে পড়বে অষ্টম তিথি, সরি সরি, অষ্টম দৃষ্টি যেভাবে পড়বে সেই ভাবের ভাবের শত্রুকে। শত্রুদের সমস্যা দেবে। হ্যাঁ। আপনারা ওই চর স্থির দ্ব্যর্থকের ক্লাস করেন নাই? করছেন তো? জি স্যার, করছি স্যার। আচ্ছা, জি স্যার। এবার ধরুন আহ, কারো হচ্ছে ধরুন আপনার কন্যা রাশি, ঠিক আছে, কন্যা লগ্ন, দ্বিতীয় শনি বসা আছে, ঠিক আছে। তো দৃষ্টি, সপ্তম দৃষ্টি কোথায় দিবে? অষ্টম ভাব মানে মেষ রাশিতে, তাই তো? জি স্যার।
তো জি অষ্টম স্যার। ভাব হচ্ছে কি ব্যক্তির মানে ওই ভাব সম্পর্কিত মানে ভাবের যে কারকতা সেই কারকতাটাকে নাশ করে দেয়। ঠিক আছে? এক্ষেত্রে কি পজিটিভ হলো না নেগেটিভ হলো? স্যার ভাবের কারকতাকে নাশ করবে স্যার, তাহলে অষ্টম স্যার জিনিস। আর পজিটিভই তো আরেকবার হয়। বলেন। স্যার শুভ হবে স্যার, শুভ। ও শুভ, হ্যাঁ, খারাপ, শুভ হবে, শুভ। শুভ হবে, খারাপ রে খারাপ এই করে যে দেবে। অষ্টম ভাব থেকে তো মৃত্যু খারাপকে বিচার করা হয়, সেই আপনার মৃত্যুর যে ফাড়া সেটাকে কিন্তু সেটি নষ্ট করে দিল স্যার, ঠিক আছে। এমনিতে অষ্টমে যখন শনি দৃষ্টি দেয় বা বৃহস্পতি দৃষ্টি দেয় ব্যক্তির কিন্তু আয়ু বৃদ্ধি হয়। আচ্ছা, আবার দেখুন যেমন হচ্ছে কি এই মঙ্গল সপ্তম ভাবে যখন সপ্তম দৃষ্টি যেখানে পড়ে সেটা হচ্ছে তার এই সেই ভাবটাকে ইয়ে করে কি লেখা হয়েছে ধ্বংস করে দেয়, তাই না? ধ্বংস ধ্বংস করে করে দিয়েছে। দেয়। তো এটা কিন্তু মানে অষ্টম ভাব ওই যে মঙ্গল যখন দ্বিতীয় বসে অষ্টমী দৃষ্টি দেয় তখন কিন্তু তার মৃত্যু ফাড়া নষ্ট হবে না, আরো বাড়বে স্যার। এটা আরো বাড়বে। এখন এই দেখুন যদি ওই কন্যা রাশি হয় আর দ্বিতীয় মঙ্গল বসে থাকে তাইলে অষ্টম ভাব হচ্ছে কি মেষ রাশি, চর রাশি। জি হুম। স্যার। চর রাশি না, চর রাশি মানে হচ্ছে গতিশীল। চরের সংজ্ঞা কি? মানে গতিশীল। হ্যাঁ গতিশীল দিচ্ছে, জি স্যার, চরমে গতিশীল, গতিশীল। গতিশীল। তাহলে গতিশীল হলে তার সমস্যাগুলো কি গতিশীল থাকবে। ধরেন ব্যক্তি একটা জি সমস্যায় স্যার। পড়লো, সমস্যা থেকে কোন চলতে রকম থাকবে। উত্তরণ হলো, হয়ে ভাবলো যে আমি এইবার একটা গঙ্গা স্নান করলাম, এত বড় একটা সমস্যাতে বেরিয়ে গেলাম। ঠিক আছে? তারপরের দিনে দেখা গেলো আবার আরেকটা সমস্যা পড়ে গেল। এবার এটাও থেকেও কোনো রকম ভাবে বেরিয়ে গেল, আবার আরেকটা সমস্যা পড়ে গেল। ওই গতিশীল তো মানে ওই গতি থাকবে। প্রত্যেকটা আপনারা যা ক্লাস মানে পেয়েছেন প্রত্যেকটা ক্লাস কিন্তু আপনারা আমি বারবার বলি আপনাদেরকে মস্তিষ্কে রাখতে হবে, কারণ এগুলো কিন্তু বিচারের সময় ওইভাবে প্রয়োগ করবেন। যদি এইভাবে প্রয়োগ করতে পারেন তাইলে কিন্তু আপনার প্রেডিকশন অথেন্টিক হবে। আচ্ছা, আমি একটা শর্ট কথা টিপ। রাখি এখানে, জয়ন্তদা। হ্যাঁ বলছি আমি মঙ্গলের দৃষ্টি নিয়ে আমি একটা কথা বলতে চাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বলুন। এই যে মনে করেন একটা উদাহরণ পেলেন আপনারা, যেমন ওই কন্যা কন্যা লগ্নে পেলেন অষ্টমের দৃষ্টি মঙ্গলের, সপ্তম দৃষ্টি। এখন যদি মনে করেন ষষ্ঠে বসে সপ্তম দৃষ্টি দেয়, কোথায় দিচ্ছে? মঙ্গল ষষ্ঠে বসে সপ্তম দৃষ্টিটা কোথায় কোথায় পড়তেছে? দ্বাদশে। দ্বাদশে। তাইলে দ্বাদশে যদি পড়ে, হুম। তাইলে ওইখানে ওই বিচারটা করেন তো একটু, ওই বিচারটা একটু করেন। দেখেন দ্বাদশের কারকতা দেখেন, আর আহ, মঙ্গলের কারকতা বিচার করেন, আমাদের সপ্তম দৃষ্টির হিসাবটা করেন। তাইলে ওই জাতকের কি হবে? প্র্যাকটিক্যাল কিন্তু একদম। আপনার দ্বাদশ স্যার, হচ্ছে, হ্যাঁ বলুন দেবাশিস বাবু স্যার বলুন। দ্বাদশে স্যার, দ্বাদশ থেকে স্যার যেহেতু মানে হসপিটাল বিচার করা হয় স্যার, হুম, হুম। তারপরে ব্যয় বিচার করা হয়, তারপরে জেল যাত্রা, তারপরে বিদেশ যাত্রা, মানে সে একটা মানে বিব্রতকর বা মানে অবস্থায় পরিস্থিতির পড়বে। মুখোমুখি হবে স্যার। এই বিষয়গুলো স্যার বাড়িয়ে দিবে স্যার মঙ্গল স্যার। বাড়াবে না তো, ওইগুলাকে কমিয়ে নিয়ে আসবে, স্যার সপ্তম দৃষ্টি পড়ছে না স্যার, মানে ধ্বংস করে দিবে তো। ওই ভাবের কারকতাকে সে হ্যাঁ, হ্যাঁ, ধ্বংস হ্যাঁ, জি করে স্যার, এটা ঠিক আছে। মানে ওই ওই স্যার যেহেতু স্যার দ্বাদশ তার ঘরে যে দৃষ্টিটা ইয়ে ধ্বংসাত্মক আছে। হলে হলে স্যার এটা ক্ষতি করবে স্যার, ধ্বংসাত্মক দৃষ্টি ওঠে না স্যার, সপ্তম দৃষ্টি তো সরাসরি মনে করেন মানে দ্বাদশ ও ভাবের অগ্নিকারক গ্রহ স্যার। দ্বাদশ ভাবের কারকতা, দ্বাদশ ভাবের হুম, কারকতা কি হচ্ছে আমাদের এই বিশেষ করে বিলম্ব, বাধা, হুম, তারপর প্রবাস বা হসপিটাল। এখন হুম, যে হুম। সপ্তম সেইখানে মঙ্গল সপ্তম দৃষ্টি সেখানে দিচ্ছে, তাহলে সে কি তার হসপিটাল যাওয়ার সম্ভাবনাকে বাড়িয়ে দিবে না কমাবে? কমাবে, কমাবে স্যার, কমাবে। কমাবে বিদেশ মনে হয় অবশ্যই। বাড়াবে স্যার। তার না, না, বাড়াবে কেন? ধ্বংস করলো, গুলি করলো সেখান থেকে। মনে করে সে হসপিটাল যাচ্ছে, গুলি করলো, হসপিটাল জায়গাটাকে কি সে অফ করে দিল, তাই না? হ্যাঁ, তাহলে যাচ্ছে, যাচ্ছে না। মানে ক্ষতির এটা জায়গা আমি স্যার একটু ভালো করে ক্লিয়ার, দিল আমি একটু এটাই। ক্লিয়ার করে দিচ্ছি, ঠিক আছে? জি স্যার। আপনি সহজভাবে আছেন। দ্বাদশ ভাব হচ্ছে আমাদের শয্যার জায়গা, শয্যা সুখ, মানে ঘুম কিরকম হয় ব্যক্তি। ঠিক আছে? আপনার প্রেডিকশন করতে গিয়ে একটা ভাব থেকে তো অনেকগুলো বিষয় বিচার করা হয়। আমি ওই প্রসেনজিৎ বাবুকে বলছিলাম যে ভাবের
একবারে পরিপূর্ণ ভাবের কারো কথা আপনার জানার দরকার নেই, কিছু কিছু বলেছিলাম না প্রসেনজিৎ বাবু? হ্যাঁ স্যার, বলেছিলেন স্যার। আপনি কিছু কিছু জানুন, কিছু কিছু জেনে প্র্যাকটিস করুন, দেখবেন আপনার অথেন্টিক ফলাফল দিতে পারছেন আপনি। তো দ্বাদশ ভাব থেকে সজ্জা সুখ বিচার করা হয়, ঠিক আছে? তো সজ্জা সুখটাকে কিন্তু ধ্বংস করে দেবে। আপনি যখন মঙ্গল সপ্তম দৃষ্টি দিবে, আপনি যখন বলবেন যে আপনার তো ঘুম হয় না, দেখবেন এটা সে আনসার করছে যে হ্যাঁ আমার ঘুম হচ্ছে না। আবার সে বিদেশ যেতে যাচ্ছে, দশম সপ্তম দৃষ্টি দিচ্ছে, ওই বিদেশের যে কারকতা সেটা কিন্তু ধ্বংস করে দেবে। টাকা পয়সা দিচ্ছে কিন্তু বিদেশের কাজ কিন্তু হচ্ছে না, বারবার চেষ্টা করছে হচ্ছে না। আবার তার হসপিটালে যাওয়ার যে যুগ, সেটা কিন্তু ধ্বংস হয়ে গেল, মানে হসপিটালে কিন্তু যাবে না সে। দেখুন তার মানে মানে স্যার একই। ভালোগুলো নষ্ট হবে স্যার, খারাপগুলো মানে ভালোগুলো নষ্ট হবে, খারাপগুলো ধ্বংস হবে স্যার। নষ্ট হয়ে যাবে। আপনার এখানে নেগেটিভ পজিটিভ কোনটা? এখন আপনার সামনে যে ব্যক্তি আসলো আপনাকে ভাগ্য বিচার করাতে, সেই ব্যক্তির বয়সটাকে দেখবেন, তার প্রশ্নটা দেখবেন। সে যদি বলে যে আমি বিদেশ যেতে চাই, তাহলে বিদেশ যাওয়ার জায়গাটা কিন্তু পজিটিভ না। আবার সে যদি বলে যে আমার কি কোনো হাসপাতালে ভর্তি হতে পারে, তখন আপনি বলতে পারেন যে আপনার অসুস্থই তো হবেন, কিন্তু খুব বেশি সময় আপনার হাসপাতালে থাকা লাগবে না, মানে দীর্ঘস্থায়ী ভাবে আপনার হাসপাতালে থাকা লাগবে না। এটা কিন্তু আপনি অনায়াসে বলতে পারেন, ঠিক আছে? আবার বয়স্ক লোক একজন আসলো বা মধ্যবয়সী একজন লোক আসলো, আপনি তাকে অনায়াসে বলতে পারেন যে আপনার ঘুমের সমস্যা আছে, ঘুম হবে না আপনার। যেমন আরেকটা বিষয় আছে দ্বাদশ ভাবের, দ্বাদশ কিন্তু বিলম্ব কারক, প্রত্যেকটা কাজকে ডিলে করা। হ্যাঁ, ওই সেখানে জায়গাটায় সেখানে হ্যাঁ। মঙ্গল যদি সেখানে দৃষ্টি দেয় তাহলে ওইখানে ডিলে হবে? ডিলে হবে না, সে যত সম্ভব দ্রুত কাজ করার চেষ্টা করবে। এইভাবেই মানে পজিটিভ অর নেগেটিভ দুইটি আমরা যখন মিলাবো দেখবেন মিলে যাবে এগুলা। হ্যাঁ স্যার ঠিক আছে স্যার, কন্টিনিউ। না এটা আবার ভালো লাগতেছে, এটা আরো একটু আলোচনা করেন স্যার, এই দ্বাদশ ভাব নিয়ে। স্যার এই ভালো লাগছে, বিষয়গুলো খুব ভালো লাগছে স্যার। অনেক 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 সুন্দর লাগছে। সেইটাই, এইভাবে আপনি ওই যে আমাদের সমস্যার ভাবগুলো, যেমন আমাদের বলছেন কি, আমরা যদি অন্যভাবে একটু স্যারের কথাগুলোকে বিচার করি, যে সপ্তম থেকে কি করবে, ডাইরেক্ট গুলি করে মিসাইল মেরে ধ্বংস করে দিবে সামনের ভাবটাকে, ঠিক না? এখন জি স্যার। মিসাইল মারলে যে ভালো জিনিস তো মরবে, খারাপ জিনিসও মরবে, তাই না? দুইটাই তো জি মারা স্যার। যাবে, দুইটাই মারা যাবে। তাইলে দুইটা মারা গেলে এখন দেখা যাচ্ছে আমার ক্ষেত্রে পজিটিভ কোনটা, আমার ক্ষেত্রে নেগেটিভ কোনটা। এখন আপনারা খেয়াল করবেন যার দ্বাদশ ভাবে মঙ্গলের দৃষ্টি আছে সেই বিদেশ যাইতেই চাইবে না। আপনারা খেয়াল করে দেখবেন, প্র্যাকটিস, এই জিনিসটা নোট করে রাখেন, তার বিদেশ যাওয়ার প্রতি এত বেশি ইয়ে থাকবে না। আর সে যদি চতুর্থপতি হয়, ওই লোক বিদেশের ব্যাপারে নামই নিবে না, তার বিদেশ ভালোই লাগবে না। এবং সে লোক অ্যাক্টিভ হবে, সে কোনো কিছুতে দেরি সইবে না, কোনো কাজ করার দরকার চট করে 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 ফেলবে। হসপিটালের সাথে তার কানেকশন থাকলে হসপিটাল থেকে কোনোদিন ভর্তি হতে হবে না, মানে সে খুব সহজে আরোগ্য লাভ করবে। আর এই ঘুমের যে ডিস্টারবেন্স এটা তার থাকবেই, শয্যাসুখী ঘাটতি হবে, সব তো পজিটিভ হবে না। তো সেই হিসাবে আপনি একটা জিনিস খেয়াল করেন, যেভাবে মঙ্গলের কথাটা বলা হয়েছে যে গুলি করলে সরাসরি গুলি করবে, ওইখানে ভালো লোকও মারা যাবে, মন্দ লোকও মারা যাবে। এইটাই মূল বিষয়টা, ওইভাবে হ্যাঁ ওইভাবে হ্যাঁ, বিচারটা করবেন। এবার নিরুজ স্যার যে কথাটা বলছেন এটাই হচ্ছে মূল বিষয় এখানে। সে যখন গুলি করবে, সে ভালো লোকও মারা যাবে, মানে মন্দ লোকও মারা যাবে। এখানে কিন্তু ওই যে দ্বিতীয় বসে মঙ্গল অষ্টমী দৃষ্টি দিল, এখানে কিন্তু যদি ব্যক্তি ওই ইয়ে করে আপনার কোনো গবেষণামূলক কর্মকাণ্ডে অংশ নেয়, সেই জায়গায় কিন্তু সে বাধাপ্রাপ্ত হবে ওই মঙ্গলের সপ্তম দৃষ্টির কারণে, ঠিক আছে? আচ্ছা, তো এরপরে হচ্ছে কি, বৃহস্পতি গেল, এখন না না, মঙ্গল গেছে, মঙ্গল। মঙ্গল গেছে স্যার। মঙ্গল গেল, তারপরে হচ্ছে শনি। শনির তৃতীয় দৃষ্টি হচ্ছে চেষ্টা কারক। শনির তৃতীয় দৃষ্টি বোঝায় আমাদের চেষ্টাকে। যেভাবে শনি তৃতীয় দৃষ্টি প্রদান করে, সেই ভাবের কারকতা বিষয়ে যদি ব্যক্তি চেষ্টা করে, তাহলে অবশ্যই সে সাফল্য লাভ করবে। ধরেন কারো অর্থনৈতিক টানাপোড়েন চলছে, তো ব্যক্তি আসলো আপনার কাছে, এবার দেখলেন যে তার দ্বিতীয় ভাবে শনি
তৃতীয় দৃষ্টি প্রদান করেছে, আপনি তাকে নির্দ্বিধায় বলে দিন যে আপনি অর্থ সঞ্চয়ের জন্য কোনো চেষ্টাই করছেন না, এই কারণে আপনি অর্থ ধরে রাখতে পারছেন না। তো আপনি চেষ্টা করুন, আপনি অর্থ ধরে রাখতে পারবেন, এবং সেই চেষ্টা করলে অবশ্যই অর্থ ধরে রাখতে পারবেন। এবার শনি লগ্নের শুভ হোক বা অশুভ হোক, তাতে কিছু যায় আসে না। চেষ্টা করলে শনি তাকে ধন দেবেই। দ্বিতীয়ভাবে শনির তৃতীয় দৃষ্টি মানে ব্যক্তির চেষ্টায় শনিকে সন্তুষ্ট করে ধন লাভ করবে। এবার দ্বিতীয় ভাব আমাদের বাক্য ভাব না? জি স্যার। তো বাক্য এবার ভাব, যদি ধনের ভাব। হ্যাঁ পরনিন্দা পরচর্চা করেন, আপনি ধন পাবেন। শনি তো পরনিন্দা পরচর্চা পছন্দ করে না। তার মানে দ্বিতীয় ভাবে যেহেতু শনির তৃতীয় দৃষ্টি আছে, ব্যক্তির মধ্যে কিন্তু পরনিন্দা পরচর্চা থাকবে। সে কিন্তু এক জায়গায় বসলে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বা যেখানে একটা মজমার মধ্যে বসলো, এখানে কিন্তু কম বেশি সে অন্যের আলোচনা সমালোচনা করবে, ঠিক আছে, এবং পুঙ্খানুপুঙ্খ ভাবে সেটা করবে। তো এই বৃত্ত থেকে তাকে বেরিয়ে আসতে হবে। তাকে এই পরামর্শ দিতে হবে, আপনি কিন্তু অন্যের আলোচনা সমালোচনা একটু পুঙ্খানুপুঙ্খ ভাবে করেন। তো আপনাকে কিন্তু এর বৃত্ত থেকে বেরিয়ে আসতে হবে, আপনার ওই পরনিন্দা পরচর্চা বাদ দিতে হবে। এবং আপনি যদি বলেন যে না আমি তো করি না, মানুষ তো স্বীকার যাবে না। আপনি শনির তৃতীয় দৃষ্টি থেকেই বুঝে গেলেন যে মানে ব্যক্তি বাক্যভাবে যেহেতু দিয়েছে, ব্যক্তি পরনিন্দা পরচর্চা করে, কিন্তু সে তো আর স্বীকার করবে না। কেউ কি স্বীকার করবে নাকি আমি পরনিন্দা পরচর্চা করি? তাহলে আপনি তাকে বলতে হবে যে যেখানে পরনিন্দা পরচর্চা হয় সেই স্থান আপনি ত্যাগ করুন। সেই স্থান যখন সে ত্যাগ করবে, তখন তো আপনি পরনিন্দা পরচর্চা তো সামনে একজন লোক লাগে। আমি জি যদি স্যার। মানে সুভাষদার মন্দ বলি, তাহলে দেবাশিস লাগবে আমার। আমি দেবাশিসের কাছে বলতে পারবো যে সুভাষদার মন্দ, কিন্তু দেবাশিসের কাছে যাই যদি আমি নাই যদি থাকে। কিন্তু উঠে চলে আসি, যেই সুভাষদার কথা উঠলো সেই আমি চলে আসলাম, তাহলে তো সুভাষদার কথা বলার লোক পেলাম না। আমি তো আমার ফ্যামিলিতে বসে সুভাষদার আলোচনা সমালোচনা করবো না। কারণ যেই প্ল্যাটফর্মে সুভাষদার সাথে আমার পরিচয় হয়েছে, আমি বেশিরভাগ সমালোচনা সেই প্ল্যাটফর্মে বসেই করবো, বা সেই প্ল্যাটফর্মের কোনো লোক পেলে আমি সেই সমালোচনাটা করবো। তো সেই জায়গায় যদি আমি দেখি যে না, আমার মধ্যে একটু ইয়ে আছে, নেগেটিভিটি আছে, অর্থাৎ সুভাষদাকে আমি একটু অপছন্দ করি, সেক্ষেত্রে কিন্তু আমি দেখলাম যে হিমাংশু বাবু অপছন্দ করে, তাহলে দুই অপছন্দ মিলে গেলে কিন্তু 12টা বেজে গেল। তো আমার উচিত হবে যে যেই আমি যখন জানি যে হিমাংশু বাবু সুভাষদাকে অপছন্দ করে, আমিও পছন্দ করি, কাজেই সুভাষদার প্রসঙ্গ উঠলে হিমাংশু বাবুর সাথে কথা স্টপ, একদম ফুল স্টপ দিয়ে দিতে হবে। ঠিক আছে, ওইভাবে মানে আমাদেরকে চলতে হবে। মানে আমাদের তো আমরা তো নিজেরা নিজেদেরকে রক্ষা করতে হবে। তো নিজেদের জন্মচকটাকে যদি আমরা একদম ওয়েল নোন না হয় আমার জন্মচক সম্পর্কে আমি, তাইলে তো মানে আমি কি করে নিজেকে সেভ করব? আমি কিন্তু বলছিলাম আপনাদেরকে যে নিজের জন্মচক নিজে বিচার করুন। ঠিক আছে, 60টা ক্লাস হয়ে যাওয়ার পরে আপনি আমাকে আর বলতে হবে না যে এটা কিভাবে বিচার করব। ঠিক আছে, আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার সমস্যা কোন জায়গায়, কিভাবে তার উত্তরণের পথ আছে। তাইলে শনির তৃতীয় দৃষ্টি গেল, এবার তো শনির দশম দৃষ্টি। দশম দৃষ্টি হচ্ছে আনডিসিপ্লিনড, মানে ব্যক্তিকে একদম বিশৃঙ্খল করে দেয়। যেভাবে শনি দশম দৃষ্টি প্রদান করে সেই ভাবটাকে একদম বিশৃঙ্খল করে দেয়, এবং ভাবের বিশৃঙ্খলতার কারণে শৃঙ্খলার অভাবে ওই ভাবের কারকতা নষ্ট হয়ে যায়। এবার যদি দশম ভাবে শনির দশম দৃষ্টি পড়ে, মানে লগ্নে যদি শনি বসে, তাহলে দশম ভাবে দশম দৃষ্টি পড়বে। জি স্যার। তো কর্মক্ষেত্রে কিন্তু ডিসিপ্লিনের ঘাটতি দেখা দেবে। আমারই দশম ভাবে দৃষ্টি স্যার। তাহলে আপনি দেখা গেল মানে চেম্বার শুরু করলেন, টাইম দিলেন যে সকাল 8টা থেকে, এবার আপনি কোনোদিন 9টায় যাচ্ছেন, কোনোদিন 11টায়, কোনোদিন 7টায়, কোনোদিন মানে 10টায়, কোনো টাইম নেই। এই শৃঙ্খলাটা কিন্তু আপনাকে আনয়ন করতে হবে। যদি শৃঙ্খলা আনয়ন করতে পারেন তাহলে কিন্তু আপনার অত্যন্ত সেটা পজিটিভ হবে। জি স্যার। স্যার দশম ভাবে আবার বহু গ্রহের দৃষ্টি স্যার, মানে দশম ভাবটা এলোমেলো হয়ে গেছে স্যার। ঠিক হয়ে যাবে, অসুবিধা হবে না। ওই যে জানলেন এই সমস্যাগুলো কার্মিক থিওরি প্রয়োগ করবেন। নবমে যদি শনির দশম দৃষ্টি হয়, কি হবে? স্যার নবম থেকে স্যার কি, নবম থেকে স্যার ধর্ম বিচার করা হয়, তারপরে বিদেশ। ভাগ্য। আহ, ভাগ্য বিড়ম্বনা তৈরি হবে, সেইখানে ভাগ্য নিয়ে অনেক ভাগ্য- ঝামেলা তৈরি করবে।
নবম থেকে আমরা নিউজ স্যার যেটা বলছি সেটা ঠিকই, কিন্তু নবম থেকে আমরা আমরা আসলে ধর্ম বলতে কি বুঝি? আমরা যারা সংসারী মানুষ, ধর্ম বলতে এখন আমরা বুঝি কি, গুরু মন্ত্র নিলাম, দীক্ষা নিলাম, নেওয়ার পরে 3 বেলা ওই সন্ধ্যা গুরু যে সন্ধ্যা নাম দিল সে নামটা জপ করা। তো এখন গুরুদেব বলছে সকালবেলা ঘুম থেকে ওঠার পর স্নান টান করে ঠাকুরের সামনে বসে তুমি সেই বীজ মন্ত্রটা জপ করবে। তো শনি এই নবম ভাবে দশম দৃষ্টি দিল, তো এই শৃঙ্খলা কি আর থাকবে? না স্যার, থাকবে না। তো তাকে কি পরামর্শ দিত? সে তো গুরুর কথাই শুনছে না। তো গুরুর কথা যদি না শুনে তাহলে তার ভাগ্যের বিড়ম্বনা হবে, ভাগ্যের উন্নতি হবে। কেন ভাগ্যের বিড়ম্বনাটা হবে আপনি দেখুন, শুধু দীক্ষা গুরু না, তার শিক্ষা গুরুর কথাও দেখা গেল সে শুনছে না। তার মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভ্রাতা, কারো কথাই সে শুনছে না। মানে নবমে যদি শনির দশম দৃষ্টি পড়ে দেখা গেল সে কাউকে পাত্তা দিচ্ছে না। তো এই যে গুরুর প্রতি অনীহা, এই অনীহার কারণে দৈব কৃপাটা সে পাবে না। তো এই জায়গায় তার ডিসিপ্লিন আনতে হবে। এবার হচ্ছে রাহু, ঠিক আছে, এ একমাত্র একটা গ্রহ একটা জায়গায় বসে আর পাঁচটা জায়গাটাকে 12টা বাজিয়ে দেয়। জি স্যার। সে কিন্তু বসে এক জায়গায়, কিন্তু দৃষ্টি কয় জায়গায় দেয়? একটা হচ্ছে 4 জায়গায়। পঞ্চম, চার একটা জায়গায় দেবে হচ্ছে স্যার। সপ্তম, একটা নবম, একটা দ্বাদশ, আর সে এক জায়গায় বসে আছে। না, এক জায়গায় বসে পাঁচটা জায়গাকে সে প্রভাবিত করে, পাঁচটা জায়গাকে প্রভাবিত করে। ঠিক আছে, আমরা একটা কথা কিন্তু বলি যে শুভ যে সত্তা আছে সেই সত্তা মানুষকে আশ্রয় দিতে পারে, কিন্তু অশুভ যে সত্তা সে সত্তা কিন্তু সেই আশ্রয়ের মধ্যে, আশ্রয়ের যে ধরেন আপনি প্রচন্ড রৌদ্র, একটা সামিয়ানা টাঙ্গালেন, সেই সামিয়ানার নিচে কিন্তু প্রচুর লোক, হাজার হাজার লোক, লক্ষ লক্ষ লোক বসে ছায়া পাবে, কিন্তু একজন অশুভ মানুষ ওই এটাতে একটা ফুটো করে দিলে ওই ছায়াটা কিন্তু ধ্বংস হয়ে যাবে। একজন অশুভ মানুষ, অশুভ সত্তার মানুষই যথেষ্ট এই সামিয়ানাটাকে ফুটো করে দেওয়ার জন্য, তাই না? তো এই রাহু হচ্ছে সেই প্রকারের অশুভ গ্রহ। তো সেই রাহুর প্রতিকার দিতে আপনারা, আমি অনুরোধ করব, খুব সাবধানে প্রতিকার দিবেন। আর রাহু একটা জায়গায় বসে আছে, আপনি দেখলেন লগ্নে বসে আছে, আর আপনি ভাবলেন যে আমি ঘুমিয়ে দিয়ে দিই, সে আহ, প্রচুর ধনরত্ন, অর্থ প্রতিষ্ঠা সে পেয়ে যাবে। মনে রাখবেন বাকি 4টা জায়গায় কিন্তু তার দৃষ্টি আছে। কাজে আপনি যখনই ঘুমিয়ে দিচ্ছেন তার 5টা ভাবকে অ্যাক্টিভ করে দিচ্ছেন আপনি। তো সেই 5টা ভাবকে যে অ্যাক্টিভ করে দিচ্ছেন, এটার ফলাফল কি হবে, ব্যক্তি হজম করতে পারবে কিনা, তার জীবনে কতটুকু পজিটিভ আনবে আর কতটুকু ধ্বংস নিয়ে আসতে পারে, এই বিষয়টা বিচার বিবেচনা করে ঘুমিয়ে পড়বেন বা অন্যকে পড়াবেন। ঠিক আছে? তো রাহু যদি স্যার এই দ্বাদশে থাকে তুলা লগ্ন সাপেক্ষে, তখন তুলা লগ্ন তখন তো সাপেক্ষে যদি দ্বাদশে থাকে যে তখন কি লগ্নেই হবে? থাকুক তার দৃষ্টি 4 জায়গাতেই পড়বে। এবার দৃষ্টির হুম, রেজাল্টটা লিখুন, তাইলে আপনি বিচার করতে পারবেন। জি সপ্তম দৃষ্টি তো পেয়ে গেলেন। সপ্তম দৃষ্টি হচ্ছে সে স্যার। তার সুযোগ হাতছাড়া হয়। তো যিনি বলছেন আহ, রাহু যদি লগ্নে থাকে, তুলা লগ্নের যদি সপ্তমে দৃষ্টি দিল রাহু, তাইলে তার বিবাহ সম্পর্কিত বেশি একটা সুযোগ হাতছাড়া হবে। এবার শুধুই তো সপ্তম ভাব থেকে বিবাহ বিচার করা হয় না। সপ্তম ভাব থেকে অংশীদারিত্ব বিচার করা হয়। সে এমন কোন অংশীদারিত্ব মানে ত্যাগ করবে যেটা পরে পস্তাতে হবে। সপ্তম ভাব থেকে পাবলিক গ্যাদারিং ইয়ে করা হয়। সপ্তম ভাব থেকে ব্যক্তির পেশা বিচার করা হয়, পেশা। হ্যাঁ, এবার আপনার জীবনী চাকরি পেশা। করুন, ব্যবসা করুন, প্রত্যেকটা কিন্তু হ্যাঁ, আপনার পেশা। ঠিক আছে, আমরা যখন আইডি কার্ড করি সেখানে কিন্তু পেশা লেখা থাকে। পেশা কি? ছাত্রত্ব। মানে 18 বছর বয়সে নতুন ভোটার উঠলে পেশা ছাত্র। আমি একটু প্লাস করি জয়ন্ত এখানে। হ্যাঁ, 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 করুন। যেমন সপ্তম ভাবটা, যেহেতু সপ্তম ভাবের কথা উঠছে, সপ্তাহ যেহেতু পেশা, আসলে পেশাটা তো আমি আমি করতেছি কার সাথে? যেহেতু ক্লায়েন্ট আমার মক্কেল, আমার একটা অপোজিট পার্সন, সেই জায়গাটা কারা, কাদেরকে ইন্ডিকেট করতেছে, কোন শ্রেণীর মানুষ, সেটা কিন্তু সপ্তম ভাব থেকে আসে। হ্যাঁ, আপনি চাকরি করতেছেন,
আপনার অপোজিট কারা? আপনার স্টুডেন্ট। আপনি তো শিক্ষকতা করেন। জি স্যার। আপনি শিক্ষকতা করলে আপনার অপোনেন্ট কিন্তু আপনার স্টুডেন্ট, আপনি তাদেরকে শিক্ষা দিচ্ছেন, তারা কিন্তু আপনার ক্লায়েন্ট। এটা আমার ইদানিং আমি একটু চিন্তা করে এই জিনিসটা অনেক চিন্তা করে বের করছি আর কি, যে এই সপ্তম ভাব থেকে আসলে অনেক বিষয় লুকিয়ে আছে যেখান থেকে আমরা অনেক কিছু বের করতে পারি। আমি কাদের সাথে কাজ করতেছি, আমি কাকে পরামর্শ দিচ্ছি, আমার সম্মুখ সারির কারা আছে, আমার ঠিক অপোনেন্ট, মানে আমি ছাড়া সবকিছু তো সপ্তম। তাইলে আমি যাদের সাথে কাজ করতেছি, যারা আমার মক্কেল, তারা আমার আমার যদি শিক্ষক হয় তার মক্কেল হচ্ছে তার স্টুডেন্ট। যে ডাক্তারি করতেছে তার হচ্ছে রুগী। যেমন যারা বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেশন চাকরি করতেছে, তার যে আইন শৃঙ্খলা বাহিনীতে চাকরি করতেছে, তার হচ্ছে তার তার যে জনগণ, আম পাবলিক। এই বিষয়টা কিন্তু ইদানিং আমার ইয়ে থেকে বেরোয় আসছে। এটা অনেকটা বিচার্য বিষয়, এটা জয়ন্ত স্যার হয়তো ভেবে দেখতে পারেন ব্যাপারটা এটা এরকম। হ্যাঁ, যেমন মানে নিরুজ স্যার যে প্রসঙ্গ আনলেন এটাকে আরেকটু আমি বাড়িয়ে দিচ্ছি। যেমন ধরেন একজন শিক্ষক, সুভাষ দা আমাদের শিক্ষক, তো ওনার কাছে এসএসসি পরীক্ষা দিয়ে একজন দশম শ্রেণীতে বলছে, স্যার আমি তো একটু সাবজেক্টে দুর্বল আছি, আমাকে একটু টিউশন দেন। তো উনি বললো যে না আমার তো সময় নেই, উনি দিল না, বা যে কোনো কারণে উনি ওই ছাত্রকে নিল না। এবার দেখা গেল এই ছাত্র বিভাগীয় পর্যায়ে বা মানে বোর্ডের মধ্যে স্ট্যান্ড করে ফেলছে। তো একটা সুযোগ তো ছিল, কারণ আমার ছাত্র যদি বোর্ডে স্ট্যান্ড করে তো একটা সুনাম তো আমারও বৃদ্ধি হয়। তো সুযোগটা তো ঈশ্বর দিয়েছিল আমাকে যে আমার কাছে সে করবে। তো আমি এই সুযোগটা রাখতে পারিনি। এরকম জাস্ট একটা উদাহরণ দিলাম আর কি। এরকম সুযোগ আচ্ছাড়া হতে পারে। তো যে যে পেশায় আছেন সেই পেশা থেকেই আপনার সুযোগ আচ্ছাড়া হবে, অন্য জায়গায় যেতে হবে না দৌড়ে। ঠিক আছে, মানে আমরা যদি সহজভাবে বিচার করি তাইলে কিন্তু মানে অতি সহজে মূল জিনিসটা পেয়ে যাব। তারপরে যখন আপনারা প্র্যাকটিস করবেন আরো অধিক থেকে অধিকতর, তখন আরো অধিক থেকে অধিকতর শিখবেন, উন্নত ক্লাসগুলা পাবেন। ঠিক আছে, তো মূল বিষয় হচ্ছে এই যে ছোট ছোট বিষয়গুলো আছে, এই বিষয়গুলোকে সংযোগ করার চিন্তা ভাবনা করুন। ঠিক আছে, সংযোগ যত যে যত বেশি সংযোগ করতে পারবে সে তত বেশি মানে এটাকে ইয়ে করতে পারবে। আজকে আমাদের স্বপনদা কোথায়? স্বপনদার কোনো রেসপন্স পাচ্ছি না। আছে আছে স্যার। স্বপনদার বাড়িতে, স্বপনদার মেয়ের বাড়িতে আছে উনার ওই হুম। মেয়ের শ্বশুরে আজকে শ্রাদ্ধ মনে হয়। ও উনি হো, ছাদের উপরে এসে আমাদের সাথে জয়েন করছিল, পরে হয়তো বেরিয়ে গেছে আর কি। না আছে আছে স্যার, আছে এখনো আছে। আছে দেখছি এখনো আছে, আছে। আছে না? মিউট করা আচ্ছা। আছে, সমদা মিউট করা আছে। ও তাইলে ইয়ে করা আছে মনে হয় আর কি, মিউট করা আছে। হয়তো বাইরে থেকে সাউন্ড আসতেছে যার কারণে মিউট করে রাখছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা স্বপনদা আছে। আমার প্রণাম নিয়েন। আচ্ছা আমরা যাচ্ছি তো। স্যার শনি, আমার একটা অভিজ্ঞতা আছে স্যার। হ্যাঁ আমার বলুন। স্টুডেন্ট, মানে আমি পার্টি, আমরা গ্রামে পড়েছি, হ্যাঁ পড়াইছি। দাদা, নমস্কার, শুনতে হ্যাঁ পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ বলছি নমস্কার। আপনার আজকে কথা শুনতে পাচ্ছি না। শুনলাম আপনার শুনতে অনুষ্ঠানে আছেন। পাচ্ছেন? আচ্ছা, আমি একটা অনুষ্ঠানে আছি তো স্যার, তারপরও লোক সামলাতে পারছি না আপনার কথা শোনার জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ। আচ্ছা আচ্ছা। হ্যাঁ ইমাম হ্যাঁ সাহেব দাদা। কি বলছিলেন? স্যার আমি তো পেশায় একজন আচ্ছা শিক্ষক, হ্যাঁ, বুঝছেন স্যার। আমার স্টুডেন্ট আমি পড়াইছি, আমেরিকায় থাকে আচ্ছা একজন, দুই তিনজন ডাক্তার হয়েছে, এমবিবিএস ডাক্তার। আসলে গর্বে বুকটা ভরে যায় যখন ওদের দেখি। আমি আমার তখন কাঁচা ঘর ছিল, কাঁচা ঘরের ভিতরে ওই পার্টির উপর পড়াতাম ওদেরকে। আমি 10 পর্যন্ত পড়াইছি ওদের। ওরা তখন গোল্ডেন প্লাস পেলো, তারপরে ইন্টার পড়লো, তার আপনার এখন আমেরিকায় থাকে। কেউ ডাক্তারি পড়তেছে, কেউ ইঞ্জিনিয়ারিং পড়তেছে। এখন হয়তো ভালো লাগে স্যার ওদের দেখলে, এসে প্রণাম করে, খুব ভালো লাগে। সেটাই তো। আচ্ছা তাইলে আমরা এখন আছি রাহুর দৃষ্টিতে না? স্যার হ্যাঁ রাহুল স্যার। পঞ্চম দৃষ্টি। রাহুর পঞ্চম দৃষ্টি হচ্ছে যেভাবে পড়বে সেইভাবে, বৃহস্পতি দৃষ্টিতে পড়ায় নেই তাই না? অতিরিক্ত দৃষ্টি হয় নাই। আচ্ছা রাহুর দৃষ্টিটা সেরে নি। জি স্যার। রাহু যেভাবে পঞ্চম দৃষ্টি প্রদান করে সেই ভাবের কারকতা মানে গুণাগুণটাকে বাড়িয়ে দেয়। ভাবের যে গুণাগুণ সেই গুণাগুণটাকে বৃদ্ধি করে দেয়। এবার যদি ষষ্ঠ ভাবে রাহু পঞ্চম দৃষ্টি দেয়
ষষ্ঠ ভাব তো হচ্ছে রোগ ব্যাধি আমাদের রিপুদোষের জায়গা। জি স্যার। তাইলে ব্যক্তির রিপুদোষ নিয়ে আর কোনো টেনশন করার কোনো কিছু নেই, সেটা ষোলকলাপূর্ণ হবে। ঠিক আছে, আপনি এই ক্লায়েন্ট দেখলে বুঝে যাবেন যে তিনি খুব ভালো মানুষ, সত্যাশ্রয়ী, গুণাশ্রয়ী। ঠিক আছে, সব দিক দিয়ে ওনার ষোলকলাপূর্ণ আছে, কাজে ওনাকে নিয়ে কোনো টেনশন নেই। তো রোগ ব্যাধিও তাহলে তার বেশি মানে রোগ ব্যাধির প্রভাবও বাড়াই দিবে হ্যাঁ স্যার তাহলে। হবে, তবে ওই যে বললাম না, ওই বাপপতির অবস্থানটা একটু দেখে নেবেন। যদি বাপপতি মানে ইয়ে হয়, ধরেন ষষ্ঠপতি, এক্ষেত্রে কিন্তু একটা আছে বিপরীত রাজযোগ বলে একটা কথা, যে ষষ্ঠপতি যদি অষ্টমে যায় তাহলে কিন্তু বিপরীত রাজযোগ হয়, মানে সমস্যা পড়বে, বাড়বে, কিন্তু একটা সময়ের পরে কিন্তু আবার এটা পজিটিভ হয়ে যায়। ষষ্ঠপতি দ্বাদশে গেলে সেটা কিন্তু বিপরীত রাজযোগ হয়। ঠিক আছে, আর বিপরীত রাজযোগ কিন্তু পেতে গেলে হয় কি, মানে প্রথমের যে জীবনটা গেছে সেটাকে ধ্বংস করে দেয়। ধরেন সুভাষদার ষষ্ঠপতি অষ্টমে গেল, তো ষষ্ঠ ভাব থেকে দৈনন্দিন কর্ম বিচার করা হয়, সে অষ্টমে চলে গেল, অষ্টমে গিয়ে দেখা গেল মানে গুহ্যদত্তর জায়গাটাকে ডেভেলপ করে দিচ্ছে। তো তিনি গুহ্যদত্ত জায়গায় অনেক সুনাম অর্জন করলেন, কিন্তু ওনার শিক্ষকতা যে পেশা সেটাকে উনি ছেড়ে দিতে বাধ্য হলেন। ঠিক আছে, তো ওই একটা ছাড়িয়ে আরেকটাতে ডেভেলপ করে দেয়, ওইটা হচ্ছে বিপরীত রাজ্য। মানে পূর্বের যেটা আছে সেটাকে নেগেটিভ করে দিয়ে নতুনে নতুনের মাধ্যমে সে নতুন করে জীবন গড়ে তোলেন, সেটা যে বয়সী হোক। তো রাহুর পঞ্চম দৃষ্টি হচ্ছে যেভাবে পড়বে সেভাবে গুণকে বাড়িয়ে তোলে, ভাবের বাড়িয়ে চাহিদাকে দিচ্ছে। স্যার বাড়িয়ে তোলে। স্যার এখানে গুণ বলবো কেন স্যার? স্যার হ্যাঁ, গুণ বলতে গেলে স্যার যে ওই ভাবে তো স্যার দোষ এবং গুণ দুইটাই আছে স্যার। ওই সবটাকে বাড়িয়ে তোলে, ভাবের দুষ গুণ জি স্যার। সবটাই বাড়িয়ে তোলে। কারো কথা গুণ, বলতে পারেন, হ্যাঁ, ভাবের স্যার আমি কারো কারো কারাকতা, কথা বলেন। হ্যাঁ কারাকতা বাড়িয়ে তোলে এইটাই লিখছি স্যার আমরা। হ্যাঁ কারো কথা বাড়িয়ে ভাবের তোলে। কারাকতা বাড়িয়ে তোলে। আচ্ছা, রাহুর নবম দৃষ্টি যেভাবে পড়ে, সে ভাব সম্পর্কিত বিষয়ে ব্যক্তির কম বেশি সুযোগ পেয়ে থাকেন জীবনে ঘুরে দাঁড়ানোর জন্য, বা কোনো কিছু অর্জনের জন্য, প্রাপ্তির জন্য সে কম বেশি একটা সুযোগ পেয়ে থাকে এই ভাব সম্পর্কিত বিষয়ে। নবম দৃষ্টি যেভাবে পড়বে রাহুর, সে ভাব সম্পর্কিত বিষয়ে ব্যক্তির কোনো একটা সুযোগ সে পেয়ে থাকে। রাহুর দ্বাদশ দৃষ্টি যেভাবে পড়ে, সেই ভাবের গুণকে কিন্তু বাড়িয়ে দেয়। এখানে কিন্তু গুণ, কারো কথা না, সে ভাবের গুণকে বাড়িয়ে তোলে। রাহুর দ্বাদশ দৃষ্টি যেভাবে পড়ে সেই ভাবের গুণকে বাড়িয়ে তোলে, পজিটিভ এফোর্ট যেটা আছে সেটাকে বাড়িয়ে তোলে। লগ্নে থাকলেও এটা বাড়ি দেবে স্যার, লগ্নে। লগ্নে থাকলে তার মানে দ্বাদশ দৃষ্টিটা করবে দ্বিতীয়, দ্বিতীয় পড়লে এই ভাবের হ্যাঁ, গুণ, ধরেন ব্যক্তি দ্বিতীয় ভাব থেকে আমরা বক্তা মানে বাক্য ধরি, তো বাক্য। না স্যার, আমি আমি বলতে চাচ্ছিলাম স্যার ওটাই, রাহু লগ্নে আছে, তাহলে আপনার মানে এখানে কি তার ধন সম্পদ, আপনার তার শরীর স্বাস্থ্য, মন মানসিকতা, বা তাকে আপনার তার কি ইয়ে পজিটিভিটি বেশি হবে, এটা জানতে চাচ্ছিলাম। না, লগ্নে, লগ্নের রাহু ল- লগ্নে। রাহু লগ্নের অবস্থান, এটা হচ্ছে অবস্থান জানতে চাচ্ছেন আপনি। তো অবস্থান হচ্ছে কি, গ্রহগণ মানে এই রাহু যে ভাবে অবস্থান করে সেই ভাবের মানে যে চাহিদা, সেই চাহিদাটাকে আরো বাড়ায় তোলে। হ্যাঁ, সেটাই বলছিলাম। হ্যাঁ, ভাবের যে চাহিদা সেটাকে আরো বাড়ায় তোলে, মানে আরো চাই আরো চাই, মানে অতৃপ্তি হ্যাঁ, নিয়ে আসে আর কি। ভাব সম্পর্কিত বিষয়ে অতৃপ্তি নিয়ে আসে। লগ্নে থাকলে সে যত বড় মাপের মানুষই হোক, তার মধ্যে একটা অতৃপ্তি থাকবে, যে না আমার তো আরো নাম হওয়া উচিত, আমার আরো সুনাম হওয়া উচিত, আরো টাকা পয়সা হওয়া উচিত, আরো চারটা বাড়ি হওয়া উচিত, এরকম মানে তাকে আরো 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 চাই, আরো চাই, আরো চাই, এরকম। ঠিক আছে স্যার। স্যার একটু স্যার মানে নবম ভাবে নবম দৃষ্টিটার একটু আলোচনা করেন তো আরেকবার স্যার, একটু বুঝতে পারলাম। লিখতে নবম পারিনি দৃষ্টি স্যার। তো সুযোগ পেয়ে থাকে। নবম দৃষ্টি হচ্ছে ধরেন ব্যক্তির
পঞ্চমে ধরুন কারো রাহুর নবম দৃষ্টি আছে, হুম পঞ্চম হচ্ছে উচ্চশিক্ষা, তাই না? হুম তো এখন ধরেন কোনো একজন ব্যক্তি এসএসসি পাস করার পরে তার লেখাপড়াটা বন্ধ হয়ে গেছে, পারিবারিক কারণে হোক বা অন্য যে কোনো কারণে তার লেখাপড়াটা বন্ধ হয়ে গেছে। তা রাহুর নবম দৃষ্টি পঞ্চমে পড়লো মানে ওই ভাব সম্পর্কিত বিষয়ে বেশি ব্যক্তি একটা সুযোগ পেয়ে থাকে। তার মানে কোনো না কোনো এক সময় আবার ওই উচ্চশিক্ষা লাভের একটা সুযোগ তার মধ্যে আসবে। যদি সেই সুযোগটা সে কাজে লাগাতে পারে তাহলে তার কিন্তু উচ্চশিক্ষা হয়ে যাবে। ওই যে গ্যাপ দিয়ে অনেকে হয় না, 10 বছর 20 বছর গ্যাপ দিয়ে পরে গ্রাজুয়েশন করছে, এরকম একটা ব্যাপার হয়ে যায়। রাহুল পঞ্চম দৃষ্টি সেটাকে গ্রো করে দেয়। আচ্ছা, তো রাহুর দ্বাদশ দৃষ্টি যেটা বললাম, এটা আমি একটা জিনিস দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ধরেন রাহুর দ্বাদশ দৃষ্টি দ্বিতীয় ভাবে পড়লো, তো এই দ্বিতীয় ভাবের তো অনেক দুষ্গুণ আছে, কিন্তু গুণকে বাড়িয়ে দিবে। এখন আমি যদি সুন্দর বাক্য বলি তাহলে আমাকে কি বলবেন? সুবক্তা, তাই না? হুম। একটা আসরে আপনাকে বক্তব্য প্রদান করার জন্য বলুন, তো আপনি কতটুকু ভালো বক্তব্য দিবেন সেটা তো ওই দ্বিতীয় ভাব থেকে বিচার করবেন। তো সেখানে যদি রাহুর দ্বিতীয় দৃষ্টি থাকে, মানে দ্বাদশ দৃষ্টি থাকে, তাইলে কিন্তু মানে একটা পজিটিভিটি আছে যে আপনি সুবক্তা হতে পারেন। ঠিক আছে। আবার যদি দ্বাদশ ভাবে রাহুর দ্বাদশ দৃষ্টি করে, ঠিক আছে, ধরেন একাদশ ভাবে যদি রাহু বসে থাকে তাহলে দ্বাদশে কিন্তু তার দ্বাদশ দৃষ্টি পড়বে। তো দ্বাদশ ভাবের গুণ কি আছে একটু বলুন তো। স্যার দ্বাদশ ভাবের গুণগুলো স্যার, স্যার ওই যে বিদেশ যাত্রায় স্যার মনে যদি তাহলে শুভ শুভ পরিবর্তন হবে স্যার বিদেশ যাত্রার ক্ষেত্রে। আমরা দ্বাদশ ভাবের মূল বিষয়টা হচ্ছে কি, নেগেটিভিটি হচ্ছে ব্যয়। হুম জি স্যার। ঠিক আছে, এবার আপনার কাছে 10 লক্ষ টাকা আছে, আপনি পাগল হয়ে গেছেন এটা ব্যয় করার জন্য। তো 10 লক্ষ টাকা দিয়ে স্বর্ণ কিনলেন, টাকা ব্যয় হলো কিনা? হলো। কিন্তু আপনার টাকা কি নষ্ট হলো? সম্পদ তৈরি হলো, অল্টারনেট। টাকা কিন্তু নষ্ট হলো না, মানে জি স্যার। ওই গুণকে বাড়িয়ে তুলে, মানে ব্যয় করলেন কিন্তু এটা বিনিয়োগ হয়ে গেল। দ্বাদশ ভাব থেকে কিন্তু বিনিয়োগ বিচার করি আমরা। আপনি ব্যয়ই করলেন কিন্তু সেটা গুণে রূপান্তরিত হলো, গুণকে বাড়িয়ে তুললো। তা আপনি দেখা গেলো ব্যয় এমন জায়গায় করবেন সেটা গুণ হয়ে গেল। ধরেন আপনি এখন অ্যাস্ট্রোলজি শিখতেছেন, তো এখানে যে ইয়েটা করছেন, কোর্স ফিটা দিচ্ছেন, এটা একটা ব্যয়। তো ব্যয় তো আপনি করলেন, আপনার মাস্টার্স কমপ্লিট করে এখন আবার অ্যাস্ট্রোলজি শিখলেন, এখানে একটা ব্যয় করলেন। এই খাতে দেখা গেল আপনি 5 জায়গায় 7 জায়গায় লেখাপড়া করে 3 লাখ টাকা ব্যয় করলেন। তো এই ব্যয় কি ব্যয় হলো নাকি বিনিয়োগ হলো? বিনিয়োগ হলো বিনিয়োগ। করে স্যার। আপনার 5 বছর পরে দেখা গেল আপনি প্রতিদিন চেম্বার প্র্যাকটিস করে আপনি 20,000 25,000 টাকা ইনকাম করছেন, মাসে 7 লাখ টাকা ইনকাম হয়ে গেল। তো 7 লাখ টাকা মাসে মাসে যদি ইনকাম হয় আর আপনি 5 বছরে খরচ করছেন 3 লাখ, তো ব্যয়টা বিনিয়োগ হয়ে গেল না? জি স্যার। তো ওই ব্যয় আপনি করবেন কিন্তু সেটা বিনিয়োগে রূপান্তরিত হবে। ওই ভাবের গুণটাকে রাহু বাড়িয়ে দেবে। তো এবার রয়ে গেল কি আমাদের বৃহস্পতির দৃষ্টি, মূল এবং সবচেয়ে শক্তিশালী দৃষ্টি। জি তো স্যার। সপ্তম দৃষ্টি তো আপনারা লেখলেনই। আর বৃহস্পতির পঞ্চম দৃষ্টি হচ্ছে পূর্বজন্মের পুণ্যফল। ব্যক্তির পূর্বজন্মের যে সঞ্চিত পুণ্যফল পঞ্চম ভাবে বৃহস্পতি পঞ্চম দৃষ্টি যেভাবে দিবে, সেই ভাব সম্পর্কিত বিষয়ে ব্যক্তির পূর্বজন্মের পুণ্যফল পেয়ে থাকে, পুণ্যফল পেয়ে থাকে। ওই ভাব সম্পর্কিত বিষয়ে মানে পাপের ফলটা একটু স্তীমিত হয়ে থাকে, পুণ্যফল পেয়ে থাকে। এবার যদি অর্থস্থানে দেয়, অর্থ বারবার আনছি এই কারণে, কারণ আমাদের মূল, হ্যাঁ আসলে এখন আহ, ইয়েটি হচ্ছে অর্থকে কেন্দ্র করে। ঠিক আছে, তো অর্থস্থানে যদি পঞ্চম দৃষ্টি দেয় বৃহস্পতি, তাহলে এই অর্থভাব থেকে কি আত্মীয় কুটুম্ব বিচার করা হয়, বাক্য বিচার করা হয়, তারপরে হচ্ছে কি মানে তার আর্থিক ব্যবস্থাপনা, সঞ্চিত অর্থ, এগুলা বিচার করা হয়। তো পূর্বজন্মের পুণ্যফল, তো পূর্বজন্মের পুণ্যফল স্বরূপ এখানে এইগুলা বৃদ্ধি করবে। আর যদি সপ্তমে দেয় পঞ্চম দৃষ্টি,
তাহলে সহধর্মিণী কিন্তু প্রকৃতপক্ষে সহধর্মিণী আপনার ধর্মে আপনার ধর্মে সে সহযোগিতা করবে। স্যার পঞ্চম ভাবে ধরুন পড়লো স্যার, পঞ্চম ভাবে, পঞ্চম দৃষ্টি। পঞ্চম সন্তান ভালো হবে, তবে পঞ্চমে বৃহস্পতি দৃষ্টি পড়লে কিন্তু কন্যা সন্তান হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেয়। স্যার নবমে নবমে তাহলে তো আরো ভালো। নবমে নবমে পঞ্চম দৃষ্টি পড়লো, আর আর কি বলবো, নবম তো এমনিতেই ভাগ্যভাব। ঠিক আছে, ভাগ্য ভাব। ঠিক আছে। এখানে আবার দৈব কৃপার ভাব, সেখানে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়লো। তো পূর্বজন্মে যে পুণ্য করেছেন সেই পুণ্য করলে তুই দৈব কৃপা পাবেন। এবার হচ্ছে বৃহস্পতির নবম দৃষ্টি। বৃহস্পতির নবম দৃষ্টি যেভাবে পড়বে, সেই বাপ সম্পর্কিত বিষয়ে ব্যক্তি তার পূর্বপুরুষের মানে পিতৃপুরুষের আশীর্বাদ প্রাপ্ত হয়। পূর্বপুরুষ বা পিতৃপুরুষ যারা আছে, মানে আমরা তো পিতৃলোক বলে একটা লোক আছে আমাদের সনাতন শাস্ত্র ব্যবস্থাপনায়, যারা আমার পূর্বে আমার পূর্বপুরুষ মারা গেছে তাদের টাইপ যুগে আছে, এরকম একটা ইয়ে আছে। তো সেই পিতৃলোক থেকে আমার পূর্বপুরুষটা আমাকে আশীর্বাদ দেবে, যে ভাবে পড়বে সেই ভাব সম্পর্কিত বিষয়। এবার যদি সেই ষষ্ঠ ভাবে পড়ে, অষ্টম ভাবে পড়ে, দ্বাদশ ভাবে পড়ে, তো সেই ভাবের যে নেগেটিভিটি অনেকটাই নষ্ট হয়ে যায়, পিতৃপুরুষের আশীর্বাদে অনেকটাই নষ্ট হয়ে যায়, তখন ব্যক্তি এগুলো কাটিয়ে উঠতে পারে। ও এর জন্যই বৃহস্পতির দৃষ্টি যদি অষ্টমে পড়ে ব্যক্তির আয়ু বৃদ্ধি হয়। সেটা পঞ্চম দৃষ্টি পড়লে, পূর্বজন্মের পুণ্য পড়লে আয়ু বৃদ্ধি হয়। আর যদি নবম দৃষ্টি পড়ে তাহলে পিতৃপুরুষের আশীর্বাদে আয়ু বৃদ্ধি হয়। আর সপ্তম দৃষ্টি পড়লে সেই ভাবের গুণকে বাড়িয়ে তোলে। ঠিক আছে, শুভ প্রভাব সৃষ্টি হয়। তো অষ্টম ভাব থেকে আয়ু বিচার করা হয়, সেটারও একটা শুভ প্রভাব সৃষ্টি করে। তাইলে এই যে গ্রহের দৃষ্টিগুলা তো সবাই লিখলেন, জানলেন। এবার টিটুদা একটু আলোচনা করুন গ্রহের দৃষ্টিগুলা নিয়ে, যা ক্লাস নিলাম এই বিষয়ে আর একটু আলোচনা ক্লাস করুন কিছু। যেটা বলছেন তো খুব ভালো বলেছেন। আর এখানে তাদের যদি কোনো প্রশ্ন থাকে তখন উত্তর দেওয়া যায়, আর কিছু না বুঝলে এই আপনাদের কার কি প্রশ্ন আছে একটু অ্যাকচুয়ালি ইয়ে করুন, টিটুদা একটু আলোচনা করুন। অ্যাকচুয়ালি আমাদের জয়ন্ত স্যার যে বলছে এই যে বৃহস্পতি দৃষ্টি দৃষ্টি প্রত্যেকটা এই একদম পারফেক্ট ভাবে বলেছেন। এটা যদি আপনারা মনে রাখতে পারেন আশা করি খুব ভালোই হবে। আর স্যার আমার একটু প্রশ্ন আছে স্যার। কোন লগ্ন কোন কোন ভাবের উপরে পড়ছে ওই ভাবটারও দেখবেন সাথে, প্লাস ওই বৃহস্পতির ওই প্রথমেই স্যার কিন্তু বলে গেছেন প্রত্যেকটি গ্রহের লগ্নের বলবত্তা প্লাস বৃহস্পতির বলবত্তা, প্রত্যেকটি গ্রহের বলবত্তা একটু দেখবেন, তাইলে রেজাল্টটা আরো ভালো আসবে। স্যার কেতুটা মনে হয় মিসিং হয়েছে স্যার। কেতুর কেতুর বিষয়টা শুনেন। কেতুর যেহেতু আমার এই এই মাথা নেই, তা আমাদের সনাতন অ্যাস্ট্রোলজিতে কেতুর দৃষ্টিও ধরা হয় না। তো অনেকে আবার কেতু দৃষ্টি ধরেন, কিন্তু আমাদের এখানে স্যারও বলে গেছেন কে কেতু। প্রশ্নটা কে করলেন? প্রশ্নটা কে করলেন? স্যার আমি স্যার। প্রসেনজিৎ বাবু। তো আপনি হ্যাঁ স্যার। একদম প্রথমেই তো বলে গেছি যে 8টা গ্রহের দৃষ্টি বলবো, কেতুর মাথা নেই তাই তার দৃষ্টি বলবো না। অনেকেই দৃষ্টি বিচার করে কিন্তু আমরা করবো না। ও আচ্ছা আমাদের স্যার ঠিক স্যার আছে। কেতুর দৃষ্টি বিচার করে না, কাজে আমরা করবো। আর আমি আমার প্রশ্ন ব্যক্তিগত আছে ভাবেও স্যার। দেখেছি কেতুর দৃষ্টি মানে যেহেতু নাই, মানে মস্তক নাই, দৃষ্টি প্রভাব ফেলে না। স্যার আমার প্রশ্ন আছে স্যার। হ্যাঁ বলুন। স্যার এই দৃষ্টিগুলো স্যার মানে এখানে স্যার লগ্নের সাপেক্ষে শুভ অশুভ যে গ্রহগুলো হবে স্যার, এগুলো কি বিবেচনায় আসবে না স্যার এগুলো বাদেই এই দৃষ্টিগুলোর ফলাফল হবে স্যার? না না, দৃষ্টি হচ্ছে গ্রহের কারকতা অনুসারে, ঠিক আছে, এবং দৃষ্টির যে নির্দিষ্ট রেজাল্ট সেরকম রেজাল্টই হবে। স্যার শনি হচ্ছে তৃতীয় দৃষ্টি, শনির তৃতীয় দৃষ্টির চেষ্টা করো। সে তো এমনিতে নৈসর্গিক পাপক গ্রহ। ধরেন কর্কট লগ্নের অষ্টমপতি শনি, তো সেই শনির এই তৃতীয় দৃষ্টি পড়লো আপনার একটা জায়গায়, তো সে একে তো হলো হচ্ছে আপনার নৈসর্গিক পাপক গ্রহ, দ্বিতীয় হচ্ছে কর্কট লগ্নে মারক, কিন্তু এটা কোনো ম্যাটার না।
সে তৃতীয় দৃষ্টি যেভাবে দিয়েছে সেই ভাব সম্পর্কিত বিষয়ে যদি ব্যক্তি চেষ্টা করে, তাহলে শনি তাকে সাফল্য দেবে ওই ভাব সম্পর্কিত বিষয়। ঠিক আছে। স্যার গ্রহগণ যদি বক্রী হয় তখন দৃষ্টিটা স্যার কিভাবে দেবে একটু যদি বলতেন। গ্রহ বক্রী হলেও তার দৃষ্টি তো আর যায় না, দৃষ্টি তো থাকবে। স্যার আমি একটু শুনছি স্যার, গ্রহ দৃষ্টি স্যার উল্টা দিকে ঘুরে যায় স্যার। উল্টা দিকে তো রাহু কেতু ঘুরবে, উল্টা দিকে তো আর অন্য কিছু ঘুরবে না। শ্যামল বাবু শোনেন, শ্যামল বাবু আমি বলি 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 এই যে হ্যাঁ কি বলেন। বলছেন কথাটা, বক্রী দৃষ্টির উল্টা দিকে দৃষ্টি ঘুরে যায় গ্রহের দৃষ্টি নাকি? স্যার এটা এটা কখনোই সম্ভব না। আমাদের জয়ন্ত স্যার যা বলছেন এটি পারফেক্ট নিয়ম। ওই এগুলি যা শুনছেন এটি সঠিক না, আচ্ছা, এগুলো না জেনে বকরি শুনে। ক্লাসটা, যিনি প্রশ্ন করেছেন বকরি ক্লাসটা একবার দেখে নিয়ে। আমি বকরি ক্লাসে বলেছি, বা আমি বকরির আলাদা ভিডিও করেছি, ঠিক আছে, বকরি নিয়ে, সেটা আমার ফেসবুক পেজেও আছে, যে গ্রহগণ আসলে প্রকৃতপক্ষে কখনোই বকরি হয় না, মানে রাহু কেতু ছাড়া। রাহু কেতু ছাড়া অন্য যে গ্রহ, রবি আর চন্দ্র তো কখনোই বকরি হয় না। বাকি রইলো মানে 5টি গ্রহ, যে 5টি গ্রহ বকরি হয় সেগুলো প্রকৃতপক্ষে কখনো বকরি হয় না। এটা হচ্ছে পৃথিবী থেকে ও গ্রহগুলোকে আমরা যে দেখি, আমাদের মানে পৃথিবীর সাথে যে ও গ্রহের যে আবর্তন, মানে যেই সরল রেখায় গ্রহগণ আবর্তন করে সূর্যকে কেন্দ্র করে, সেই আবর্তনকালীন সময়ের যে কৌণিক দূরত্ব, সেই কৌণিক অবস্থার কারণে আমাদের কাছে মনে হয় যে বুধ বক্রী হয়ে আছে, বৃহস্পতি বক্রী হয়ে আছে, এটা। কিন্তু প্রকৃতপক্ষে গ্রহ কখনো বক্রী হয় না। যেহেতু প্রকৃতপক্ষে গ্রহ কখনো বক্রী হয় না, কাজেই তার দৃষ্টি উল্টো আমি বিচার করি না। আমি মানে কি বলে রেগুলার বেস যে দৃষ্টি, সেটাই আমি ফলপ্রসূ বলে দেখেছি। নীরজ স্যার কিছু বলুন এই বিষয়ে। খেয়াল করেন, দেখুন যত বেশি প্র্যাকটিস করবেন আপনার নিজেদের চার্টে এটা অ্যাপ্লাই করেন। আমি আজকে খুবই আহ, আশ্চর্য হয়ে গেলাম যে আমি একটা জিনিস নিয়ে ডিসিশনে পৌঁছাইতে পারছিলাম না, কিন্তু আজকের এই বক্রির ক্লাস, এই মানে দৃষ্টির ক্লাসটা আমাকে 99.99% পৌঁছায় দিছে, যে একটা সিদ্ধান্তে পৌঁছায় দিছে এই এই দৃষ্টির ক্লাসটাই। তো কারণ একটা আপনি যখন কোনো ক্লায়েন্টের হরোস্কোপ দেখবেন তখন কিন্তু আপনার মাথায় ঢুকে যাবে, সেটা যদি জটিল থাকে। যখন জটিল থাকবে তখন কিন্তু আপনি প্রশ্নের উত্তর খোঁজা শুরু করবেন। উত্তর খোঁজা যখন শুরু করবেন তখন দেখবেন আপনি এই উত্তরগুলো কোথায় পাওয়া যায় সেই ক্লু খুঁজবেন, মানে কোথা থেকে পাওয়া যাচ্ছে। এই ক্লাসটা আজকে আমাকে সমৃদ্ধ করছে, আপনাদেরকে কি করতে জানি না, কিন্তু আমি অনেক সমৃদ্ধ হয়েছি স্যার এইখানে। আমিও হয়েছি। আমাদেরকে আরো বেশি করছে। হ্যাঁ, জয়ন্ত স্যার যে বিষয়টা আলোচনা করলেন এইভাবে কিন্তু আহ, এত ডিটেলস বা এত স্পেসিফিক আলোচনা আমাদের স্যার ছাড়া, গুরুজি ছাড়া আর কেউ করবে না। আর আমাদের সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার এই জন্য এক্সেপশনাল, এই যে স্পেসিফিক, আপনাকে একদম স্পেসিফিক করে দিচ্ছে। আপনি বিভিন্ন ইন্ডিয়াতে বিভিন্ন আলোচনা আমি দেখছি, ইউটিউবে দেখি, ওনারা গুমর রেখে দেয়, এখানে কিন্তু গুমর রাখা নেই। যেমন এখানে যে একটা উদাহরণ দিই আমি আপনাদেরকে, যেমন শনির দশম দৃষ্টি। শনির দশম দৃষ্টিতে বলা হয়েছে যে যেভাবে সংক্রান্ত বিষয়ে প্রথমে বলা হয়েছে বিশৃঙ্খল তৈরি হয়, তাইলে আমাদেরকে কি করতে হবে, সেখানে ডিসিপ্লিন মেনটেন করতে হবে। কিন্তু অন্যান্য জায়গায় বলা হয়েছে যে শনির দশম দৃষ্টি যেখানে পড়ে সেই সেই বিষয়ে জাতকের ডিসিপ্লিন মেনটেন করতে হবে। কিন্তু এর আগে যে বিশৃঙ্খলা তৈরি হয় এই কথাটা কিন্তু বলে নাই। বিশৃঙ্খলা না আসলে তো ডিসিপ্লিনের কথা আসার কথা না। স্যার এই এই যে স্পেসিফিক বিষয়গুলা এগুলা কিন্তু এখানে উঠে আসছে, এখান থেকে আপনারা অনেক কিছু যাচাই বাছাই করতে পারবেন। নিজেদের যা ক্লায়েন্টের চার্ট বলেন, দেখবেন যে মিলতেছে না একটা জিনিস, দেখবেন দৃষ্টি দিয়ে বিচার করেন চট করে মিলে যাবে। নীরজা, আমি আরেকদিনও বলেছিলাম যে আমি বিভিন্ন জায়গাতে ক্লাস করেছি, কিন্তু আমাদের
আহ, আমি ইন্ডিয়ার বিভিন্ন জায়গাতে ক্লাস করছি, কিন্তু আমাদের জয়ন্ত স্যার যে টু দা পয়েন্টে এবং আহ, একদম বিভিন্ন ডিপলি বিষয় যে সহজ সরল ভাষায় মানে উত্থাপন করেন না, এটা আমি একদম মানে গর্বের সহিত বলতে পারি আমাদের ভারত বাংলাদেশ সহ কোনো কোথাও পাওয়া যাবে না। এখানে যারা নতুন আবার এই ছাত্র আছেন তাদের জন্য অনেক সৌভাগ্য, অনেক সৌভাগ্য এটা। স্যার, এটা আমি মনে করি স্যার, আমি মনে করি এটা স্যার, জয়ন্ত স্যারের জ্ঞানের গভীরতা অনেক। এমন আরেকটা বিষয় বলি, যেমন যে স্বপনদা প্রশ্ন করছিলেন যে লগ্নে যদি রাহু থাকে, যেমন রাহুর দ্বিতীয় দৃষ্টিতে দ্বাদশ দৃষ্টি নিয়ে খুব আলোচনা হয়েছে যে দ্বাদশ দৃষ্টিতে যদি দ্বিতীয় পড়ে। আমি বাস্তবিকই বলি, আমার কিন্তু দ্বিতীয় দৃষ্টি, রাহুর দ্বাদশ দৃষ্টির ইয়েতে আছে, দ্বিতীয় আছে। বাট আমি এটার আনসার খুঁজে পাচ্ছিলাম না, আজকে পেয়েছি। আমার দ্বিতীয় প্রতি বুধ এবং দ্বাদশ দৃষ্টি দ্বিতীয় পড়ছে। দ্বিতীয় দ্বাদশ দৃষ্টি আমার অর্থ পয়সা কম দিতে পারে, তার গুণকে বাড়িয়ে তোলে। আমি আমার আমার যে পরিচিত মহল আছে বা আমার কর্মক্ষেত্র আছে, সেখানে কিন্তু আমি একজন ভালো অ্যানাউন্সার, ভালো বক্তা এবং এক্সেপশনাল বক্তা হিসাবে এবং ভালো ট্রেনার হিসাবে আমার কদর আছে। এটা কেন আসলো, এই আনসারটা আমি খুঁজে পাচ্ছিলাম না, আজকে পেয়েছি। তো এইভাবে বিচার করেন, মিলবে। এইভাবে স্পেসিফিক আলোচনা আর হয় না, আর কেউ দেবে না। এর জন্য ক্লাসে উপস্থিতি বাড়াইতে হবে, মনোযোগ রাখতে হবে। আর ওই যে বিশেষ করে আমাদের এখানে আলোচনাগুলো অংশগ্রহণ ভিত্তিক হয়, তো আমি আবার এটা পার্টিসিপেটরি খুব পছন্দ করি। তাইলে একজন জ্ঞান আরেকজনের মধ্যে আদান প্রদান হয়, তখনই লিকেজ গুলো আর থাকে না। তো সেই বিষয়ে আমি জয়ন্ত স্যারকে অত্যন্ত ধন্যবাদ জানাই যে আসলে ক্লাসগুলো এত সাবলীল ভাবে নেওয়ার জন্য। তো জয়ন্ত স্যার, যদি আপনার আর কোনো টপিকস আছে? টপিক তো আছে, ওইটা ধরলে তো আর আজকে এটা কমপ্লিট করাটা কঠিন হয়ে যাবে। তাহলে আমরা তো টিটুদার তো আমাদের টপিক। টিটু স্যারের ইয়েতে যাই, চলে যাই, আমরা হস্তরেখায় চলে যাই। হস্তরেখা যায় স্যার একটু। একটা আচ্ছা, বিষয় আমি বলি, একটা বিষয় বলি, টিটু দা একটা মিনিট সময় নিচ্ছি। ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি থেকে কিন্তু মাদার অফ অ্যাস্ট্রোলজি বলা হয়, মানে এই জ্যোতিষ চর্চার যে জায়গা, সেই জায়গার মা বলা হয় হচ্ছে, মাদার বলা হচ্ছে ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি। এটা এমনি এমনি বলা হয় না, এটার অনেক গভীরতা আছে। ঠিক আছে, আপনি যতই শিখবেন দেখবেন এটাতে আরো ততই মানে শিক্ষার জায়গা আরো প্রস্ফুটিত হচ্ছে, আরো বৃহৎ হচ্ছে। এবং যত শিখবেন তত মনে হচ্ছে আপনি কত কম জানেন। আপনার কোর্স তো বহু জায়গায় করায়, ঠিক আছে। কোর্স করানোর পরে অনেকেই মনে করে যে না, এবার তো অনেক কিছুই শিখে ফেলছে, কিন্তু দেখা গেল কি, মানে কোর্স তো করলো কিন্তু প্রেডিকশন করতে পারছে না। কেন করতে পারছে না? ডিটেলস যদি আপনাকে জানিয়ে দেওয়া না হয় তাইলে তো এটা হয় না। ঠিক আছে, তো এটা হচ্ছে সম্পূর্ণ কৃতিত্ব ডক্টর কেসিবল স্যারের। স্যার আমাদেরকে সহযোগী হিসেবে নিয়েছেন, যে নির্দেশনা আমাদেরকে দিয়েছেন স্যার, আমার স্যারের ছাত্রদেরকে মানে কিভাবে আমরা সহযোগিতা করতে পারি, কিভাবে গড়ে তোলার ক্ষেত্রে আমরা একটা ভূমিকা রাখতে পারি। তো আমরা আমরা আমাদের, আমি নিরুজ স্যার আছি, টিটু স্যার আছে, আমরা আমাদের পক্ষ থেকে যতটুকু পারি চেষ্টা করি আর কি। তো আমি আপনাদেরকে বারবার বলবো, আপনার প্রত্যেকটা ক্লাসের আলাদা খাতায় নোট করে নেবেন, নোট করে সবগুলোর সংযোগ ঘটাইতে চাইবেন। ঠিক আছে, যে ভাব আপনার ধরেন, আপনার হচ্ছে অষ্টম ভাব হচ্ছে, আপনার অষ্টম ভাবটা পড়লো স্থির রাশি। আমি অষ্টমটা আনছি এই কারণে যে সমস্যা, আজকে প্রথমেই কিন্তু আমাদের জুমে একটা সমস্যা দিল, শনি এবং বুধের সংযোগ, আজকে তারিখ, তো শনি বুধের সংযোগে একটা জুমে সমস্যা দিল। তা আমি অষ্টম ভাবটা নিয়ে আবার আসছি, আজকে অষ্টম ভাব নিয়ে কিন্তু আলোচনা বেশি হয়েছে দেখুন। তো অষ্টম ভাবটাকে আবার নিয়ে আসছি আমি। আপনার অষ্টম ভাবটা পড়লো স্থির রাশিতে, তো অষ্টম থেকে আমরা সমস্যা বিচার করি, ঠিক আছে, অনেক কিছু বিচার করি, কিন্তু মূল আপনার প্রত্যেক মানুষের জীবনে সমস্যা আছে। তা আপনার কাছে যে ব্যক্তি আসলো, তার সমস্যাটা আপনি খুঁজে বের করবেন কোত্থেকে, যে এই ব্যক্তি জীবনে কি সমস্যা আছে। বা আমি যে জয়ন্ত কুমার দেব, আমি জয়ন্ত কুমার দেবের জীবনে সমস্যা কোন জায়গায় আছে, সেটা আপনি আমার গোষ্ঠীটা যখন দেখবেন,
তখন আপনি তো বলতে হবে যে মানে মানে স্যারের কি সমস্যা আছে, আমাকে বলুন আর না বলুন, বা জয়ন্তদার কি সমস্যা আছে। তো সেটা আপনি কোথা থেকে দেখবেন? সেটা তো অষ্টম ভাব থেকে দেখবেন। আপনি ব্যক্তির সমস্যা আগেই রিকগনাইজ করতে হবে। সমস্যা যদি আপনি ধরে ফেলতে পারেন, তাহলে তার প্রতিকার দিতে পারবেন। তো এই সমস্যার যে ভাব, সেই অষ্টম ভাব যদি স্থির রাশি হয়, তাইলে কিন্তু তার সমস্যা দীর্ঘস্থায়ী হবে। স্থির মানে তো স্থিরতা লাভ করে ফেললো। যদি সেটা চর রাশি হয়, তাহলে সমস্যা আসবে যাবে, সমস্যা বৃদ্ধি হবে, চর রাশি বৃদ্ধি করে। আবার যদি সমস্যাটা অগ্নি রাশি হয়, অগ্নি কিন্তু উপরের দিকে বাড়াই দেবে, তো সমস্যাটা কিন্তু মানে একদম প্রস্ফুটিত হয়ে যাবে। আবার যদি সেটা জলরাশি হয়, তাহলে সমস্যা কিন্তু ওই জলের মতো প্রবাহিত হয়ে যায়। তো এই যে অগ্নি জল বুঝাইলাম, এগুলো কিন্তু আপনার প্রয়োগ আছে। আপনি মানে কতটুকু প্রয়োগ আপনি করবেন। আমি কিন্তু যেই ক্লাসে যেটা বলছি, সেটা ওই ক্লাসের জন্য উপযুক্ত শিক্ষাটা দিয়েছি, কিন্তু এটার সাথে সংযোগ করার দায়িত্ব কিন্তু আপনার। অভি কথা বুঝতে পারছি? এই কথাগুলো কিন্তু চর্চের ক্লাসে বলি নাই, অগ্নিবৃত্তি বায়ুর ক্লাসে এগুলো বলি নাই। কিন্তু আপনাকে কিন্তু এটা সংযোগ ঘটাইতে হবে। আপনাকে খুঁজে বের করতে হবে যে মানে আমি যা পড়াইছি এরপরও আপনি আরো কি কি না জানেন। ঠিক আছে, এত কিছু আপনাকে খুঁজে বের করতে হবে, তবেই আপনি জ্যোতিষ হতে পারবেন। এটাই রিচার্জ। ঠিক আছে, এই রিচার্জের মাধ্যমে আপনি যে নোটবুক তৈরি করবেন, এই নোটবুকই দেখা গেল আপনি কোনো একটা প্রতিষ্ঠানে জমা দিলেন, তারা আপনার এই নোটবুক পড়ে তারপরে দেখা গেল আপনাকে পিএইচডি দিয়ে দিচ্ছে। আপনি আলাদাভাবে পিএইচডি আলাদা কোর্স করতে হবে না। এই যে পুঙ্খানুপুঙ্খ বিষয়গুলো আপনি অনুধাবন করবেন, নোট করে রাখবেন। সেই নোট, এই অগোচর নোট নিয়ে দিয়ে দিবেন, দেখবেন আপনাকে দিয়ে দিচ্ছে। আপনার যিনি মানে ইয়ে হবেন, পিএইচডি গবেষণা শিক্ষক হবেন, ওনার কাছে দিন, উনি দেখবেন এটাকে সাজিয়ে গুছিয়ে যে এই বিষয়টা তুমি পেয়েছো, এই বিষয়ের উপরে তোমার গবেষণা সাকসেস হয়েছে। ঠিক আছে টিটুদা, আপনি ক্লাসে এগিয়ে যান। হ্যাঁ ঠিক আছে টিটুদা, কন্টিনিউ। আচ্ছা, এই নীরজ স্যার, জয়ন্ত স্যার প্রণাম। আজকে কি আমরা এই ফিঙ্গারটা নিয়ে, জয়ন্ত স্যার বলছিল গতদিন যে ফিঙ্গারটা নিয়ে আলোচনা করব, আজকে ফিঙ্গারটা নিয়ে আলোচনা করি। হ্যাঁ, ফিঙ্গার নিয়ে আলোচনা করুন, করলে ছাত্ররা ইয়ে হবে। আচ্ছা, এই বুটটা দেখা যাচ্ছে তো? আমার এখানে কারেন্ট নেই, বুটটা জি দেখা স্যার, যাচ্ছে দেখা তো না? যাচ্ছে। জি স্যার। আচ্ছা, ফিঙ্গার নিয়ে প্রথম ওই গত ক্লাসে এই আপনার চারটা আঙ্গুলে, এই চারটা আঙ্গুলে 12টা রাশির অবস্থান বলেছিলাম। তো আজকে রাশির অবস্থা, ওই রাশিগুলি বর্ণনা বলবো, ঠিক আছে? আর বলবো কি, এই এই আঙ্গুল বড় হলে কি হয়, এই আঙ্গুল এদিকে এদিকে বাঁকা হলে কি হয়, ছোট বড় হলে কি হয়। আপনারা তো তর্জনী, মধ্যমা, অনামিকা, কনিষ্ঠা এগুলি তো নিশ্চয়ই জানেন। তবে আমি জি একটা স্যার। আগে প্রথমে একটা, হ্যাঁ, আমি বসে বসে আজকে ক্লাসটা করাবো, কারণ আমার একটু ব্যাক পেইন হচ্ছে। ঠিক আছে, আমি বসে বসে করাবো ক্লাসটা। তবে এর আগে একটু ওই বোর্ডের মধ্যে একটু হিন্টস দিয়ে দিই, দিয়ে বসে বসে করাবো, ঠিক আছে? জি স্যার। এটা আগে আগে হয়েছিল যদিও এই ক্লাসটা, তবে একটু hint দিয়ে দিই। জাস্ট এইগুলি লিখে নেন এখানে: 1, 2, 3, 4, 5। একটা হাত অঙ্কন করুন, সবাই সবাই একটা হাত অঙ্কন করুন। প্রথমে সবাই একটা হাত অঙ্কন করুন। ঠিক আছে, সবাই 1, 2, 3 লিখেছে? জি স্যার। আচ্ছা, প্রথমে ওই 1, 2, 3, এই যে 12টা রাশির অবস্থান আমি
পূর্ব ক্লাসে বলেছি, আবার আজকে বলছি। 12টা রাশির অবস্থান আবার বলে দিই, ঠিক আছে? 1 নম্বর লেখেন, তারপর প্রত্যেকটির বর্ণনা সংক্ষেপে আলোচনা করব। মানে 1 নম্বর লেখেন টিটুদা, আপনি যদি হ্যাঁ আপনি যদি একটু ডান দিকে সরে বসেন, তাইলে আপনার বোর্ডটা দেখা যাবে, হাতটাও দেখা যাবে। একটু ডানে সরেন আপনি, ডান দিকে। হ্যাঁ, ওকে ঠিক ওকে আছে স্যার। ওকে, এখন ঠিক আছে। 1 নম্বর লেখেন মেষ রাশি। জি স্যার, লিখছি স্যার। মেষ রাশি থেকে লেখেন, মেষ রাশি দিয়ে আন্ডারলাইন করেছেন তর্জনীর প্রথম পর্ব। আচ্ছা, যারা আনমিউট আউটমিউট আছেন তারা মিউট করে দেন, শুধু টিটু স্যার একটা মিউট থাকবে, আনমিউট থাকবে। তর্জনীর প্রথম পর্ব লিখেছেন? জি স্যার, লিখছি স্যার। এটা একটু জেনে নিন। মানে কারোর, মানে এটা মেষ মানে মঙ্গল, এটার অধিপতি মঙ্গল। কারোর যখন হাত দেখবেন, মঙ্গলের অবস্থানের সাথে সাথে এই মেষের অবস্থানও, এই তর্জনীর প্রথম অবস্থানও দেখবেন। তর্জনীর প্রথম পর্ব যদি 3টা পর্বের মধ্যে এই প্রথম 3টা পর্ব যদি সমান থাকে, শুরু থাকে, এবং প্রথম পর্বটা যদি দেখতে সুন্দর হয়, তখন জাতকের মধ্যে ধর্ম বিশ্বাস থাকবে। হ্যাঁ, মানে একটা জাতক ধর্মে বিশ্বাসী না অবিশ্বাসী, তার জীবনে কতটুকু প্রতিষ্ঠা পাবে, সে জ্ঞান গরিমা কতটুকু পাবে, সেই প্রথম পর্ব থেকে সে অর্থবান কতটুকু হবে, সেই আমরা তর্জনীর প্রথম পর্ব থেকে বিচার করব। সে প্রতিভা কতটুকু হবে, এই তর্জনীর প্রথম থেকে বিচার করব। স্যার, ধর্ম, অর্থ, প্রতিভা এবং ধর্মে বিশ্বাস, এগুলো স্যার ততদিন প্রথম পর্ব থেকে বিচার করব। হ্যাঁ, এটা এটা হলো শুভ দিক। আর যদি তর্জনীর ফিঙ্গারটা বেমান থাকে, অপেক্ষাকৃত তর্জনীর প্রথম পর্বটা একটু ছোট থাকে, তাহলে এটা এই হ্রাস পাবে, ওই যে বিষয়গুলি বললাম হ্রাস পাবে। তার মধ্যে জ্ঞান গরিমা, অর্থের পরিমাণ, সবগুলি তুলনামূলক হ্রাস পাবে। আর যদি এটার মধ্যে অশুভ চিহ্ন থাকে, তখন তো বুঝতে পারছেন কি হবে। জি স্যার। তখন সে কুসংস্কারী হবে। হ্যাঁ, তার মধ্যে প্রতিভা কম থাকবে, তার কঠিন মন থাকবে, সে পরোপকারী হবে না, তার অর্থের অভাব হবে। এগুলি খুব বেসিক বিষয়, ঠিক আছে? হলো তো? তারপর দ্বিতীয় পর্বে আসি। জি স্যার, একদম। দ্বিতীয় পর্ব বৃষ রাশি। জি স্যার। তর্জনীর দ্বিতীয় পর্ব বৃষ রাশি, ঠিক আছে? জি স্যার। বৃষ রাশির অধিপতি মানে শুক্র। মানে তার মধ্যে এটা থেকে আমরা নির্ণয় করব তার মধ্যে গর্ব কতটুকু আছে, অহংকার কতটুকু আছে, উচ্চ আকাঙ্ক্ষা কতটুকু আছে, তার দাম্ভিকতা কতটুকু আছে, কতটুকু হবে। এগুলি কিন্তু আমাদের প্রত্যেকটি, আমার যে বিষয়গুলি বলা হচ্ছে, প্রত্যেকটি আমাদের কেসিবলের স্যারের বক্তব্য। স্যার মানে আবার ওই একটু স্যারে আমাদের মধ্যে এসে ওই আমরা যা দ্বিতীয় শিখেছি এগুলি আমরা চেষ্টা করছি আপনাদের দেওয়ার। স্যার আবার স্যার একটু তো আরো অনেক বলেন। বিষয়ে বড় বিষয় করে বলছে, তো আমরা অতি সংক্ষেপে করে বলছি। দ্বিতীয় পর্বে বৃষরাশি, তার মধ্যে গর্ব কতটুকু আছে,
উচ্চাকাঙ্ক্ষা ধার্মিকতা আছে, তা জানাবো, তা জানবো। ঠিক আছে স্যার, এটাই তো। উম, গর্ব ধার্মিকতা না, ধার্মিকতা এখানে আসবে না, গর্ব অহংকার। ও ধার্মিকতা ও, দাম্ভিকতা, ঠিক আছে। ওই দাম্ভিকতা, এটা ধার্মিকতা দাম্ভিকতা, আর এটা দাম্ভিকতা। দাম্ভিকতা, দয়া করে মই ভ ঠিক রসিকার আছে, ঠিক কয়ে আছে। এটা গুলিয়ে ফেলবে না। দাম্ভিকতা মানে অহংকার বোধ, গর্ব, অহংকার, উচ্চ শক্তি, উচ্চ আকাঙ্ক্ষা, উচ্চ বিলাস, দাম্ভিকতা নির্ণয় করবেন। একই বিষয়, মানে প্রথমে দেখতে হবে যে এই এটা আমরা আঙ্গুলে ফিঙ্গার গুলি, যখন সবগুলি ফিঙ্গার নিয়ে আলোচনা করবো তখন বলে দেবো। তো আপাতত এইটুকু নোট লিখে রাখুন, পরবর্তী সময় আরো বুঝে যাবেন। স্যার এখানে আপনার মানে যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে শুক্র তো সুখের কারক, তো এখানে অহংকার আসবে কেন স্যার? বৃষের শুক্র, তুলার শুক্র আর বৃষের শুক্র বেশ কম আছে, ডিফারেন্স আছে। আচ্ছা আর সবগুলো একটা বিষয় দেখে বলবেন না, লগে আচ্ছা, শুক্রের অবস্থান দেখে বলতে হবে। শুক্রের ঠিক অবস্থান আছে, দেখতে হবে, তারপরে মঙ্গলের অবস্থান দেখতে হবে, প্রথম বর্গের অবস্থানও দেখতে হবে। ঠিক আছে স্যার। সূত্রগুলাকে লিখে নেন, তারপরে বিচার বিশ্লেষণ আপনারা করবেন, কৌশলগুলি লিখে নেন। ঠিক আছে স্যার। তারপরে তর্জনীর তৃতীয় পর্ব, মিথুন রাশি। জি স্যার, মিথুন রাশি লিখছি স্যার। বিচার প্রতিভা, কতটা সে বিচার করতে পারবে, বিচার প্রতিভা, ক্ষমতা, ক্ষমতা। অপরের উপর আধিপত্য বিস্তার করতে পারবে কিনা, তার অহংকার আছে কিনা। কারণ কারণ বেশি বুদ্ধি আবার কিছু অহংকারও জাগৃতি করে। ঠিক আছে। আর প্রত্যেকটিরই ওই যে প্রথম যে সূত্রটা বললাম, ওই পর্বের অবস্থান উপরে নির্ভর করবে, দুর্বল না সবল না এটা অশুভ, এটার উপরেই এই পয়েন্টগুলি আপনার নির্ণয় করবেন। আচ্ছা, তারপরে সিরিয়াল অনুসারে মধ্যমাটা লিখে নেন। আর ওই 1 2 3 4 যেভাবে আছে এইভাবে মধ্যমাটা লিখে নেন, তাহলে মধ্যমার পর্বটা কি হবে? মধ্যমার পর্ব হবে 7 নম্বর, তুলা রাশি। মধ্যমার প্রথম পর্ব তুলা রাশি। জি স্যার, তুলা রাশি লিখছি স্যার। জাতক হালকা না গম্ভীর, নরম না গরম, তার মধ্যে সুখ শান্তির অবস্থা, ধর্মের প্রতি সে কতটুক আসক্ত, বা ধর্মের প্রতি আসক্ত কিনা, ধর্মের প্রতি সে আসক্ত কিনা। হয়ে গেল? জি স্যার। স্যার নরম এবং কি বলছিলেন, নরম ও রাগী না নরম ও শক্ত? জি হালকা না নরম? নরম না গরম, মানে মানে লোকটা নরম প্রকৃতি না গরম প্রকৃতি। শুক্র তো সুখ শান্তির কারক গ্রহ, তো
মানে এখানে বিষয়টা শুক্রের বিষয়টি বলা হচ্ছে। তার মধ্যে যেহেতু শনি ফিঙ্গার, এটার মধ্যে একটা মিশ্রিত ফল থাকবে। ধ্বংস বা আত্মহত্যা করবে কিনা, ধ্বংস না, মানে দুর্ঘটনা, বিপর্যয়, আত্মহত্যা হবে কিনা। যদি এখানে তিল বিন্দু এই শনির পর্বে, শনির মধ্যমা পর্বে যদি তিল বিন্দু জাল ক্রস থাকে, তাহলে তো সে বিপর্যয় হবেই, ধ্বংস হবেই। মানে শনিদেব তো তার এই ধ্বংসেরও কারক গ্রহ। শনিদেব ন্যায় নীতি আদর্শ কারক, কর্মের কারক, কিন্তু ধ্বংসেরও কারক। কিন্তু শনিদেব সব ধ্বংস করতে চাই, শুক্র কিন্তু সব সৃষ্টি করতে চাই। এই দুইটা সংমিশ্রণ হলো এই মধ্যমার প্রথম পর্ব। হয়ে গেল। স্যার দুর্ঘটনা বিপর্যয় এটা একটু, এই লাইনটা একটু বলেন তো আরেকবার স্যার। আত্মহত্যা।